স্বাভাবিকভাবে প্রিপারেশন নেন। হ্যাঁ, আপনারা যা সুন্দর করে, হ্যাঁ, প্যানেল কোডের পুরা লেকচার শিট একসাথে আপলোড করা আছে, একটার মধ্যেই সব দেওয়া আছে। ঠিক আছে। তো এই লেকচারটা খুব বড় হবে না, হয়তোবা 1 ঘন্টা লাগবে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে এই লেকচারটা প্রয়োজনে আপনি পরে আবার শুনবেন। ঠিক আছে। আর আরেকটা বিষয় হচ্ছে, ড্রাফটিং নিয়ে কোনো ভয় পাওয়ার দরকার নেই। ড্রাফটিং খুব বেশি আমরা লেন্দি করতেছি না, অল্প কিছু বিষয় ড্রাফটিং শিখবো। যেমন হচ্ছে ক্রিমিনাল ড্রাফটিং এ শুধু বেইল আর একটা ডিসচার্জ পিটিশন। সিভিলে শুধুমাত্র একটা প্লেইন্ট আর একটা অ্যাপ্লিকেশন। কারণ অল্প সময়ের মধ্যে আসলে এখন এত কিছু মাথায় নেওয়া একটা স্টুডেন্টের পসিবল না। আর তার থেকে বড় ব্যাপার, ড্রাফটিং এর অল্টারনেটিভ কোশ্চেন থাকে। তো কোনো কারণে যদি আমাদের ড্রাফটিং মন মতো নাও আসে, তবু অল্টারনেটিভ থাকবে আশা করা যায়। হ্যাঁ। তো বিপদের বন্ধু হিসাবে আমরা এগুলো পড়ে যাচ্ছি। এখন এত অল্প সময়ের মধ্যে অনেক ড্রাফটিং করাটা আসলে আমার কাছে লজিক্যাল মনে হচ্ছে না। আপনারা কি এগ্রি করেন? কারণ কি, আহ এক্সামের কোয়েশ্চেন সিরিয়াল যদি লেকচার শিট গুলা সাজানো, হ্যাঁ লেকচার শিট তো সাজানোই আছে, লেকচার শিট সব 1 2 3 4 করে দেওয়া আছে। আর কোয়েশ্চেন তো প্র্যাকটিস একবার করবেন। ঠিক আছে। আর কোয়েশ্চেন কিন্তু সিরিয়ালেই আছে। ঠিক আছে, কোয়েশ্চেন সব সিরিয়ালেই আছে। অর্থাৎ টপিক গুলো পরপর দিয়ে কোয়েশ্চেন গুলো ওইভাবেই দেওয়া আছে, এলোমেলো নেই। ঠিক আছে। আম, তো যাই হোক, তবে আমি একটা কাজ করে দিতে পারি, সবগুলো সাবজেক্টের কোয়েশ্চেন গুলো একটা শিটে নিয়ে এসে দিতে পারি। হ্যাঁ। হ্যাঁ। না না, ড্রাফটিং আসে না কে বলছে? প্রতি বছর একটা ড্রাফটিং থাকে। একটা না একটা থাকবেই। ড্রাফটিং আপনার একটা না একটা থাকবেই। ঠিক আছে। ওকে। আচ্ছা, যার মনে হয় সে পড়ে যাবেন, কিন্তু আমার আমার আমি যেগুলো করাবো সেটা ম্যান্ডেটরি করতে হবে। এরপরে কেউ উস্তাদি করলে সেটা তার ব্যক্তিগত বিষয় আর কি। হ্যাঁ। ওকে। আমরা তাহলে এখন দেখতে পাচ্ছি, মানে এই জন্য তো বলছি কোনো বার্ডেন দিচ্ছি না আপনাদের। ঠিক আছে। বার্ডেন দিচ্ছি না। অর্থাৎ আমরা জামিনে, কিন্তু জামিনের ড্রাফটিং করতে হলে আবার বিভিন্ন ক্যাটাগরি আছে কিন্তু। জামিনটা এরকম না যে একদম হয়ে গেল, তা না। জামিনের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি আছে। তো আমরা দেখি কি আছে সামনে। নালিশি মামলা, ও আচ্ছা, একটা নালিশি মামলা আমি এমনি দেখায় রাখবো। দেখাবো? না থাক, কি বলেন আপনারা, দেখায় রাখবো। একটি নালিশি মামলা কিভাবে হয়। ঠিক আছে, একটি নালিশি মামলা কিভাবে হয় সেটা একটু দেখিয়ে রাখি, এমনি জাস্ট দেখিয়ে রাখতেছি। হ্যাঁ। দেখেন, দেখতে তো সমস্যা নেই, দেখে অসুবিধা নেই। একটা সিআর মামলা কিভাবে হয় দেখেন। এত হেডিং মেডিং এত কথা এখানে দরকার নেই, সরাসরি দেখেন একটা সিআর মামলা কিভাবে হয়। এই যে আপনাদের খাতার মেজারমেন্টটাও শিখে নেন। সো মনে করেন যে এটা আপনাদের খাতা, আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনাদের খাতা। এই যে এইটা হচ্ছে খাতা, যে একটা ইয়েলো কালার বা অরেঞ্জ কালারের একটা বর্ডার দেখতে পাচ্ছেন, এইটা থেকে শুরু করে মনে করেন এটা আপনাদের খাতা। এই যে এই বর্ডারটা খেয়াল করেন, এই বর্ডারটা হচ্ছে মনে করেন আপনাদের খাতা। সো বার কাউন্সিলের খাতা বেশ বড় হয়, আপনাদের অবশ্যই প্র্যাকটিস খাতা থাকা উচিত। এবং এটা আপনার মার্জিন মনে করেন, এই যে ব্ল্যাক দেখতে পাচ্ছেন, এটা মার্জিন। এখানে হচ্ছে 3 ইঞ্চ, 3 ইঞ্চ, আর এখানে হচ্ছে 2 ইঞ্চ। তো এইখানে আপনি স্কেল ধরে অথবা আপনি হাতের আঙ্গুলের মেজারমেন্ট নিয়ে আপনি হালকা করে ভাঁজ করতে পারেন। হ্যাঁ। এমন ভাবে ভাঁজ করবেন না যেন খাতাটা একেবারে গুটায় থাকে, কারণ খাতায় সম্ভবত একটা ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে খাতা ফোল্ড করা যাবে না, এরকম ইনস্ট্রাকশন দেওয়া থাকে। তো আপনারা এমন ভাবে ভাঁজ করবেন না যে পুরো খাতাটা নষ্ট হয়ে যায়। সো জাস্ট হালকা করে এরকম করতে পারেন। আর এই পাশে 3 ইঞ্চ, আর নিচের দিকে 1/2 ইঞ্চ রাখেন। ঠিক আছে, নিচের দিকে। ঠিক আছে। আর এই ডান পাশে ইচ্ছা, এটা কারণ কি, এ ডান পাশে আবার যদি করেন তাহলে লেখাটা বেশি ভালো দেখা যায়, সৌন্দর্য নষ্ট হয়ে যায়। তো এই জন্য এইখানে 3 ইঞ্চ, এখানে 2 ইঞ্চ। যেটা করবেন, হালকা করে স্কেলিং করাটা অনেক কষ্ট, যদি কেউ স্কেলিং করতে চান তাহলে পেন্সিল দিয়ে করবেন। স্কেলিং করতে চাইলে পেন্সিল দিয়ে করবেন। ওকে। সেটা খাতা রাখেন আপনাদের সামনে। আপনারা সবাই হচ্ছে একটা এমনি জাস্ট স্যাম্পল একটা পেজ রাখেন।
পেজ রেখে একটু প্র্যাকটিস করেন, জাস্ট অথবা হাত দিয়ে ভাঙেন, তাহলে সুবিধা হবে আর কি। ব্লু পেন দিয়ে না, পেন্সিল দিয়ে করবেন, ঠিক আছে? হ্যাঁ, পেন্সিল দিয়ে করবেন, ভাঁজ হালকা করে করবেন, সুবিধা হয় আর কি। হালকা করে করে রাখলে বারবার পেন্সিল দিয়ে আঁকাআঁকি করা খুব কঠিন, প্রথমবার খাতা আগে পেয়ে যাবেন তো, সো কেউ চাইলে সময় পাওয়া যায়, মার্জিন করে নেওয়া যায়, ঠিক আছে? তো তাহলে এখানে 3 ইঞ্চ, এখানে 2 ইঞ্চ। আর একটা বিষয় এখানে বলে রাখি, ড্রাফটিং হচ্ছে যখন আপনি প্রথম লেখা শুরু করবেন, ফ্রেশ পেজ থেকেই লেখা শুরু করবেন, এরপরে আপনি পর পর প্রতি পেজেই লিখতে পারবেন। এমন না যে প্রতি এক পেজ করে না, কিন্তু এভরি পেজে লিখতে পারবেন। তবে শুরুটা একটা ফ্রেশ পেজ থেকে করেন। যদি এমন হয় যে লেখাটা আপনার মাঝখানে এসে শেষ হয়েছে, তাহলে আপনি লিখেই দিবেন যে ড্রাফটিং অপর পৃষ্ঠায় আছে, অথবা আহ, মাঝখানে এমন ভাবে লিখবেন যেন বোঝা যায় যে বাকি আলোচনা অপর পৃষ্ঠায় আছে আর কি। হ্যাঁ, খাতায় যে বললাম হালকা করে যদি এইভাবে করতে চান, এভাবে করবেন, অথবা পেন্সিল দিয়ে এমন ভাবে করবেন যে যেন ভাঁজটা বেশি না পড়ে যায়, ঠিক আছে? হালকা করে করা যায়, হালকা। প্রতি পেজে লেখা যায় না, পিটিও প্রতি পেজে লেখা যায় না। যদি দেখা যায় মাঝখান থেকে আপনি অনেকখানি গ্যাপ দিয়ে চলে গেছেন, তখন লেখা যায় আর কি। হ্যাঁ, আনসার নাম্বারটা দিয়ে ড্রাফটিং লিখবো। কিভাবে লিখবো সেটা আমি পরে বলতেছি, আগে আমরা ড্রাফটিং দেখি। এই যে নিচের দিকে 1/2 ইঞ্চির মতো মার্জিন করতে পারেন, নিচের দিকে করবেন। আর খাতায় কয় লাইন লিখবেন, কয় পৃষ্ঠা লিখবেন, ওগুলো নিয়ে পরের কথা। হ্যাঁ, বোথ পেজ ইউজ করবেন, উভয় পেজ ইউজ করবেন। ড্রাফটিং এর ক্ষেত্রে কিন্তু এরকম না যে শুধু এক পেজ, কারণ এখানে খাতা নষ্ট করাটা ইনকারেজ করা হয় না। ওকে, ওকে। না, পেজ নাম্বার দেওয়া লাগবে না, বেশি কোনো কিছু বাড়াবাড়ি করতে যাবেন না, যেরকম আছে অ্যাজ ইট ইজ, ঠিক আছে? তাহলে এইখানে হচ্ছে 3 ইঞ্চ টপ, আর হচ্ছে লেফটে হচ্ছে 2 ইঞ্চ, আর নিচের দিকে 1/2 ইঞ্চ। এই হচ্ছে আপনার খাতা। ভাঙার পরে আপনার খাতাটা এরকম আসার পর এইটার মিডিল নির্ধারণ করবেন, এইটার মিডিল, ঠিক আছে? সব ক্ষেত্রে পুরা পুরা খাতায় আপনি এই হিসাবে ভাঙবেন, শুধু ড্রাফটিং এর ক্ষেত্রে না, সব ক্ষেত্রেই। ফলে আপনার কাজ হয়ে যাবে। তবে ড্রাফটিং এর ক্ষেত্রে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই যে এইটা, এই অংশটা। ড্রাফটিং এর ক্ষেত্রে আপনি যখন এই যে হেডিং লিখবেন, আপনি যখন হেডিং লিখবেন তখন কিভাবে লিখবেন? এই যে মনে করেন বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ঢাকা, সাধারণত আদালতের আগে বিজ্ঞ লিখবেন, লেখে এইটার মিডিল। এটা কিন্তু খাতার মিডিল না, এটা ওই যে মার্জিন টানছেন না, ওই মার্জিনের মিডিল, মার্জিনের মিডিল টেনে এটা বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ঢাকা। এখানে একটা বিষয় খেয়াল করে দেখেন, আমরা আমরা হচ্ছে একটা সিআর মামলার ড্রাফটিং দেখতেছি, হ্যাঁ? তো আপনি সিজিএম, যদি মহানগরে হয় তাহলে আপনি মহানগর দিলেন, আর মহানগরের বাইরে হলে সিজিএম দেবেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তো সিআর মামলা নাম্বার কেন পড়ে নাই বলেন তো এখানে? কে বলতে পারেন? এখানে কি নাম্বার থাকবে? যেহেতু আপনি ফাইলিং করতেছেন, এখানে কিন্তু নাম্বার থাকবে না। হ্যাঁ, এখানে নাম্বার থাকবে না, মনে থাকবে। সো ফাইলিং করতেছেন, নাম্বার থাকবে না, সোজা একদম। শুনেন, আপনি হচ্ছে খুব নর্মালি চিন্তা করবেন, তাহলে অত কঠিন না। এবার আপনি যে ধারায় মামলাটা করতে চাচ্ছেন, সেই ধারাটা লিখবেন, পেনাল কোড, শেষ, কাহিনী শেষ। এটা হচ্ছে আপনার হেডিং। এরপরে আসে হচ্ছে কি, ঠিক এই মিডিলের ডাইনে চলে আসবে। এবার হচ্ছে পার্টিদের নাম, সোজা কথা। অর্থাৎ যিনি অভিযোগ করলেন তিনি অভিযোগকারী বা নালিশকারী বা বাদী লেখেন। তো নালিশকারী, যেহেতু সিআর মামলা, নালিশকারী বা অভিযোগকারী। বনাম যার বিরুদ্ধে, এই যার বিরুদ্ধে তার পিতা, থানা, জেলা, এগুলো লিখতে হয়, কিন্তু ডট ডট দিবেন। কথা বুঝতে পারছেন? যদি প্রশ্নে দিয়ে দেয় তাহলে সেটাই ব্যবহার করবেন, আর প্রশ্নে না দিলে নিজের মতো কাল্পনিক ব্যবহার করা যায়। আচ্ছা, এখন পর্যন্ত যা দেখলাম, একটু নিজে নিজে লিখেছেন, লেখেন তো একটু, একবার লেখেন, তাহলে ভয় কেটে যাবে। আপনার আর পরে লেখার দরকার নেই, আপনি একটু লেখেন না, এত কঠিন কিছু না। সো লেখেন যে যদি আপনার মহানগরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, আর মহানগরের বাইরে হলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, কি মামলা করতে? সিআর মামলা করতে। এই কোনো হাত কাঁপাকাঁপি নেই, পা কাঁপাকাঁপি নেই, জীবনে লেখেন নাই, কোনো অসুবিধা। ধারা, ধারা এই যে কোনো ধারায় আপনি দিতে পারেন। সিআর মামলা করতে যে কোনো ধারা দিতে পারেন। লিখেছেন, লিখতেছেন, যে পারেন সেও লেখেন, যে পারেন না সেও লেখেন, কাজে দিবে। লেখলেই হয়ে যাবে, বুঝতে পারছেন? একবার লেখেন, সংক্ষেপে লেখেন, দরকার পড়লে আপনি জাস্ট ডট 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 দিয়েও রাখতে পারবেন, কোনো অসুবিধা। আপনারা কি লিখতেছেন? ওকে, ঠিক আছে। এবার এবার এই যে, এবার পার্টিদের নাম কোথায় লিখতেছি দেখেন, খেয়াল করে দেখেন। এই যে এটা কিন্তু মিডিল, হ্যাঁ? এই মিডিলের এটা হচ্ছে
রাইট হ্যান্ড। আর ওয়েট করা যাবে না, অনেকক্ষণ অনেকক্ষণ দেওয়া হয়েছে, এইটুক লেখার জন্য এত টাইম দেওয়া যাবে না। সো এরপরে এইখানে এই যে পার্টি, এবার দেখেন এবার কে কি করলো, নালিশকারী। এই যে প্রথমে প্রথমে না কিন্তু নালিশকারী লিখবে না, পক্ষর নাম ধরেন ক অভিযোগ নিয়ে আসে, তাহলে কর পিতা থানা জেলা সো অ্যান্ড সো ড্যাশ ড্যাশ ড্যাশ। ঠিক আছে, বেশ, অভিযোগকারী বা নালিশকারী। কিন্তু এখানে খেয়াল রাখেন যে আপনি লিখেছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ঢাকা, তাহলে আপনার জেলা বা থানা এটা কি ঢাকা মহানগরের বাইরে দেওয়া যাবে বলেন তো? এটা কিন্তু কমন সেন্স, কিছুই না। যেহেতু মহানগরী লিখছি তাহলে কলাবাগান হতে পারে, ধানমন্ডি হতে পারে। আর যদি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লিখতাম তাহলে দহার দিতাম, সাভার দিতাম, তাই না? দূরে কোথাও দিতাম, যেটা মহানগরের ভিতরে না। রাইট? ওকে। এবার বনাম, বনাম দেখেন কোন জায়গায় লিখছি, এই রাইট হ্যান্ডের মিডিলে বনাম। এইখানকার আবার একটা মিডিল ধরবেন, হ্যাঁ। এটা যদি হয় পুরা খাতা আপনার, এটা যদি হয় পুরা খাতা, এই খাতার মিডিল হচ্ছে এইটা, এইটা থেকে ফরাম, এইখানে হচ্ছে ফরাম লিখতেছিলাম আমরা, তাই না? এবার আবার এই জায়গা থেকে এইটা আবার হচ্ছে রাইট হ্যান্ড, এই রাইট হ্যান্ডের মিডিল হবে। আমি যদি এখানে লিখছি, আপনারা যখন খাতায় লিখবেন তখন এইটার মিডিলে বনাম। আমরা ধরে নিলাম এখানে বনাম লিখলাম। এরপরে কে? আপনার প্রতিপক্ষ, আসামি বা অভিযুক্ত ব্যক্তি, কাহিনী শেষ। আসামি বা অভিযুক্ত ব্যক্তি, শর্ট শর্ট করে লেখেন, টাইম নেওয়া যাবে না বেশি। এবার কন্টিনিউ করতেছি আমরা। এবার একটু দেখেন ক্রিমিনাল মামলা একটু ডিফারেন্ট হয়, সাক্ষীগণের নাম ঠিকানা কোথায় লিখেছি দেখেন, একেবারে রাইট হ্যান্ডে চলে আসছে সাক্ষীগণের নাম ও ঠিকানা। এবার বাদী নিজে হয় 1 নম্বর সাক্ষী, ঠিক আছে। তারপরে 2 3, 2 3 জন ক খ দিয়ে রাখেন, আর কিচ্ছু না। এখানে শুধু হেডিং লেখা সাক্ষীগণের নাম ঠিকানা। ক্রিমিনাল মামলায় কি করতে হয়, সাক্ষীগণের নাম ঠিকানা। ওকে। তো 1 2 3 লিখে শুধু ক খ লিখে রাখেন, আর কিছু না। 1 নম্বরে বাদী নিজে আর ক খ দিয়ে রাখেন। এবার ঘটনার তারিখ একদম দেখেন মিডিলের ডান পাশে, যেখানে আমরা বাদী বিবাদী লিখেছিলাম, ঘটনার তারিখ, ঘটনার সময়, ঘটনাস্থল। এ হয়ে গেছে কিন্তু আমাদের ড্রাফটিং। আপনারা তো মনে করেন অযথা ভয় পান, কিন্তু হয়ে গেল কিন্তু ড্রাফটিং। একটু চোখ বন্ধ করে ভাবুন তো, প্রথমে ফরাম, তাই না? মহানগর হইলে আমরা মহানগরেরটা দিলাম। প্রথমে ফরাম, রাইট? ফরাম মানে হচ্ছে মহানগরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা মহানগরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এরপরে কি ছিল, ওই যে নালিশি মামলা নাম্বার এখানে পড়বে না, সিআর মামলা পড়বে না, ডট 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 সাল, যেই সাল। এখানে খেয়াল রাখেন, আপনি কিন্তু এখানে সাল কোনটা দিবেন বলেন তো, যেই সালে মামলা করতেছেন। 2022 হলে 22, 23 হলে 23, 24 হলে 24 সালে, হ্যাঁ। এরপরে আপনার পেনাল কোডের ধারা, এরপরে পক্ষ চলে আসবে, বাদী বিবাদী, সোজা কথা বাংলা হিসাব। এরপরে ক্রিমিনাল মামলাতে কি আসে, বামে, একদম বামে মার্জিন ঘেঁষে, আমরা যে মার্জিন ব্যবহার করেছি সেই মার্জিন ঘেঁষে কি আসবে, সেটা সাক্ষীদের নাম ঠিকানা। এরপরে ডাইনে, একদম ডাইনে, একদম ডাইনে আসবে ঘটনার তারিখ, সময় এবং ঘটনাস্থল। আপনারা জানেন টাইম প্লেস, টাইম প্লেস এটা খুব ইম্পর্টেন্ট, তাই না? সো ঘটনার তারিখ, ঘটনার সময়, ঘটনাস্থল। এখন আপনারা লোকাল কোর্টে বা বিভিন্ন কোর্টে বিভিন্ন ভাবে লেখা হয়, কিন্তু এই ঘটনার তারিখটা সব বামে দিয়েও লেখে অনেক জায়গায়, তাই না? শুনেন, পরীক্ষার জন্য একটা স্ট্যান্ডার্ড ফলো করবেন, কথা বুঝছেন? আপনি যেই লোকাল প্র্যাকটিস যেভাবে করেন সেভাবে লিখলেও ভুল হবে না। কারণ কি, ড্রাফটিং এর কখনো ইউনিক ফরম্যাট হয় না, ড্রাফটিং কিছুটা 19-20 হয়। তাই মনে করতে ভাই আমি তো এইভাবে শিখছি ওইভাবে শিখছি, কোনো অসুবিধা নেই। আপনি আপনার লোকাল বারে যে প্র্যাকটিস আছে সেটা, তবে একটা মিনিমাম একটা স্ট্যান্ডার্ড ফলো করলে ভালো হয়। তো আমরা যেটা দিয়েছি সেটা একটা মিনিমাম স্ট্যান্ডার্ড আর কি। ওকে, কি পারা যাবে? এখন পর্যন্ত যতটুকু দেখালাম একটু সাহস করে বলেন তো, কঠিন লাগলো? ধরেন এখনই আপনি একটা সিআর মামলা করে, এই এক্স ওয়াই জেড একটা প্রবলেম দিয়ে বলে একটা সিআর মামলা করে, আপনাকে এফআইআর টেফআইআর লিখতে দেবে না, দিলে এরকম দিতে পারে, ঠিক আছে? কঠিন না, দেখছেন? ইজি লাগতেছে না? এটা ভালো লাগা দিয়ে পড়েন, তাহলে দেখবেন ভালো লাগবে। এরপরে আমরা চলে যাই, এরপরে চলে যাই যেটা হচ্ছে কি, যে আবার দেখেন কি বলছে, আমার প্রার্থনা। আন্ডারলাইন আন্ডারলাইন করা যায়, অনেক জায়গায় করা যায়, অত চিন্তা করার কিছু, চাইলে দেওয়া যায়। আমার প্রার্থনা, কার প্রার্থনা? বাদীর প্রার্থনা, মানে ওই যে দরখাস্ত কিন্তু এটা। সো বাদীর প্রার্থনা। আমরা ভাবছিলাম, ভাই এই কথা যদি আমি ভুলে যাই, ভুলবেন না তো আপনি। প্রথমে কি আদালতের নাম, নালিশি মামলা নাম্বার, তারপরে হচ্ছে কোন ধারায় মামলা করলাম, বাদী বিবাদী হাতের বামে, একেবারে একেবারে বামে, তাই না? একেবারে বামে গিয়ে কি লিখলাম, সাক্ষীদের নাম ঠিকানা লিখলাম, 1 2 3 করে ক খ লিখে দিলাম।
এরপর আবার ডাইনে চলে আসলাম, মিডিলের ডাইনে। এখানে এসে আমরা তারিখ, সময়, স্থান লিখলাম। এরপরে কি, আমার নিবেদন হুজুরের কাছে। এই হুজুরের কাছে আমার কি নিবেদন, আসলে কি থাকতে পারে? আমার ওই যে প্রশ্নেই যে ফ্যাক্ট দেওয়া থাকবে, প্রশ্নেই দেওয়া থাকবে কিন্তু। যদি আপনার এটা লিখতে দেয় তাহলে অবশ্যই প্রশ্নে কি দেবে? প্রশ্নে আসামিদের নাম দিলাম না? আসামিদের নাম দেই নাই? কে এই যে আসামি, এটা খ কে? যদি একাধিক আসামি থাকতো কি করতেন বলেন তো? একাধিক আসামি তাহলে কি করতাম? ১-২ করে দিয়ে দিতাম। ভয় নেই। ১-২ করে দিয়ে দিতাম। ঠিক আছে? ইংলিশটা তো তোমার ফলো করার দরকার নেই। বাংলা যারা বাংলা ফলো করবে, ইংলিশের প্যাটার্ন একটু ভিন্ন হয়। ঠিক আছে? ওকে। মামলার ক্ষেত্রে বিষয় দেওয়া লাগে না। আমরা তো প্রথমে দিয়েই দিলাম। ঠিক আছে? প্রথমে কোন ধারায় মামলা করতেছি সেটা তো দিয়েই দিয়েছি। এটার জন্য আর আলাদা দেওয়ার কোনো প্রয়োজন নেই। ওকে? এবার আসেন। এবার ওই যে বললাম যে আপনারা যে লোকাল প্র্যাকটিসে এক এক জায়গায় একরকম প্র্যাকটিস আছে, সেটা ফলো করলে করতে পারবেন, সমস্যা নেই। কিন্তু আমি যেটা দেখাই সেটা আগে দেখেন। একটা শিখেন, বাকিটা। এবার আসেন দেখেন। এবার বাদীর পরিচয়, যিনি মামলা করলেন তার একটা পরিচয় থাকবে না বলেন? একটা পেজে না, আপনার 20টা পেজে দরকার পড়লে নিতে পারবেন, এনে চিন্তিত হওয়ার কিছু নেই। কিন্তু প্রত্যেক পেজ লিখবেন। ঠিক আছে? হ্যাঁ, একটু দূরে গিয়ে লেখা, এই যে দেখতেছেন না একটু দূরে গিয়ে লেখা, এই যে ধরতে পেরেছেন তো? একটু দূরে গিয়ে লেখা, তাই না? সো আপনারা সব চাইলে এক লাইনও দেওয়া যায়। আরে ভাই, এক কথা বারবার কেন জিজ্ঞেস করেন? বলছি তো যে সব পিঠে লিখতে হবে। একটু কমন সেন্স অ্যাপ্লাই করেন। পরীক্ষায় কোনোদিন এরকম হয়? আপনার কি এখানে আদালতে আসছেন নাকি আপনি যে এক পেজ লিখবেন, পরের পেজ লিখবেন? তাহলে তো মাশাআল্লাহ 100 পেজ লাগবে আপনার ড্রাফটিং লিখতে। তাহলে এখানে দেখেন বাদীর পরিচয় লিখতে পারবেন না, আসামির পরিচয় দিয়ে দিলেন। বাদীকে ওই প্রশ্নেই থাকবে। তারপরে মামলার ঘটনার সময়, স্থান, তারিখ উল্লেখ করবেন। আসামি কি করেছে, কিভাবে আঘাত করেছে তা ওই প্রশ্নেই দেওয়া থাকবে। ওইটাই লিখবেন বসে বসে ২-৪ লাইন করে। ঠিক আছে? কোনো পূর্ব শত্রুতা ছিল কিনা একটু লিখলেন। চিকিৎসা গ্রহণ করতে হয়েছিল কিনা লিখলেন। এফআইআর এর কপি দেখেন নাই? ওরকম। ঠিক আছে? তারপরে এই যে আপনাকে কি করা হলো যে মামলা, যেহেতু আপনি সিআর মামলা করতে আসছেন, তাহলে আপনি ওটাও লিখতে পারেন যে আপনি আসলে থানায় গেছিলেন, থানা মামলাটা গ্রহণ করে নাই। ঠিক আছে? তারপরে আপনার একটু বিলম্ব হয়েছে, এই কমন গদ এগুলা আর কি, হ্যাঁ? একটু বিলম্ব হয়েছে এরকম। এখানে কি ৮ টা পয়েন্টই লিখতে হবে ভাই? না, কোনো সমস্যা নেই। এই কিছু গদ, আপনি বাদী, আপনি মামলা করেছেন, আপনার পরিচয়, আসামির পরিচয় দিলেন। তারপরে মামলার ঘটনার সময়-টময় লিখলেন। মানে প্রশ্নই থাকবে এইগুলা। লিখে আপনি জাস্ট যদি ৩-৪ লাইনও লেখেন, শুনেন আপনার কি দেখবে জানেন? আপনি ভিতরে কি মাস্টারি করেছেন এইসব দেখবে না। দেখবে ফরমেট ঠিক আছে কিনা। কারণ আপনি ফরমেট লিখতে পেরেছেন মানে এখানে তো আপনার মাস্টারি দেখার টাইম নেই। এরপরে কি? এরপরে দেখেন, অতএব বিজ্ঞ আদালতের আপনার বিনীত প্রার্থনা এই যে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করে, মামলাটি আমলে গ্রহণ করে, আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করে, আসামিকে আইনের আওতায় আনিয়ে সাক্ষ্য প্রমাণ গ্রহণ পূর্বক মামলাটি ন্যায় বিচার করতে সদয় মর্জি হয়। খতম, টাটা। কথা বুঝতে পারছেন? পারবেন না? এই কঠিন। আপনি শুধু স্কেলেটনটা খেয়াল করে দেখেন। আপনি শুধু কঙ্কালটা খেয়াল করে দেখেন কি কি আছে। প্রথমে কি লিখলেন? হ্যাঁ, প্রথমে আদালতের নাম লিখলেন। তারপরে কি? ওই যে প্র্যাকটিস না থাকলে ওই যে নালিশি মামলার নাম্বার ওটা ভুলে যাবেন। অথবা পেনাল করে ধারা যে লিখতে হবে সেটা ভুলে যাবেন। এইগুলো ভুলে যাবেন প্র্যাকটিস না করলে, যাদের প্র্যাকটিস নেই। এরপরে কি? বাদী বিবাদী, মানে আসামি, এখানে বিবাদী না বলে বাদী না। তো আহ, সবকিছু এক জায়গায় খায়েন না, যেটা শিখাচ্ছি সেটাই থাকেন, হ্যাঁ? তো তারপরে কি লিখলাম? ওই যে বামে গিয়ে সাক্ষী টাক্ষীদের নাম লিখলাম, আর ডাইনে গিয়ে হচ্ছে ওই সময় টুমাই লিখলাম। এরপরে প্রার্থনায়, প্রার্থনায় এসে আপনি কি ঘটেছে এইগুলো লিখবেন, বিনীত প্রার্থনা আর কি, হ্যাঁ? আপনার সাথে যা যা হয়েছে ফ্যাক্টেই থাকবে, ফ্যাক্ট থেকে ২-৪ লাইন দিয়ে হয়ে গেল। শুধু এইটুকুই প্র্যাকটিস করে যাবেন। পরীক্ষায় আসলে এই ফরম্যাট মেনটেন করে লিখে দিলে হবে। এখানে প্রেয়ার পোর্শন কিভাবে লিখতে হয় সেটা একটু দেখতে হবে। ঠিক আছে? আহ তো এবং কোন জায়গা থেকে, এই যে এই হাতের বামে থেকে, হাতের বামে একটু সরে আসবেন, হালকা সরে এসে লিখে দিবেন। ঠিক আছে? বিজ্ঞ আদালতের উপর আদালতের বাদী চিরকৃতজ্ঞ থাকবে।
এরা কই থেকে যে শিখছে যে 2 পেজ হইলে সমস্যা, এত বড় একটা ড্রাফটিং 1 পেজে লেখা হয়, মানে এইসব জিনিস কই থেকে যে আবিষ্কার হয়েছে আমি না মাঝে মাঝে বুঝি না, এদের মাথায় কে ঢুকাইছিল ড্রাফটিং 1 পেজে লিখতে হয়, ড্রাফটিং ওই পেজে লেখা যায় না। এর আবিষ্কারক আসলে কারা? ঠিক আছে, 10 পেজ লিখবেন যদি যোগ্যতা থাকে, তাহলে মনে রাখবেন ফরম্যাট ঠিক থাকবে, তাহলে এখানে পড়ার কি জানেন, এখানে কি পড়ার আছে কে বলতে পারে? এখানে একটা জিনিস মুখস্থ আছে, ওটা আপনি মিলায় লিখতে পারবেন না না হলে। এই যে প্রেয়ার পোর্শনটা, হ্যাঁ, এইটা, ঠিক আছে, এইটা লিখবেন। এবার বিনীত নিবেদক তারিখ। ওকে, বিনীত নিবেদক তারিখ। এই পারবেন না? এখন দেখেন পরীক্ষার হলে আপনার আসছে, ঠিক আছে, আপনার আসছে, আপনার এই ফরম্যাট মনে আছে, ঠিক আছে, আপনার ফরম্যাট মনে আছে, আর কিছু মনে নেই, যা দিয়েছি এই বিনীত নিবেদক এখানে আপনার স্বাক্ষর দিবেন, কারণ আপনি ড্রাফটিংটা করেছেন। আপনার আসছে, কিন্তু এই প্রেয়ার পোর্শন না ভালোভাবে মনে নেই। কিন্তু আপনি কি এইটুক বলতে পারবেন না, বিজ্ঞ আদালতের নিকট বিনীত নিবেদন, এই যে বা প্রার্থনা, হ্যাঁ, বলে এই যে ধরেন গদ মনে নেই, তাহলে বলতে পারবেন আসামিকে এই মামলাটি আমলে গ্রহণ করে আসামিকে গ্রেপ্তার পূর্বক আহ ন্যায় বিচার, কি বলে, যে তার বিচার করে, আহ সাক্ষ্য প্রমাণ সাপেক্ষে বিচার করে ন্যায় বিচার করতে সদয় মর্জি হই, এই কথা কি নিজেও কিন্তু সিস্টেমে বানায় লেখা যায়। ধরেন গদ অত ভালোভাবে মনে নেই, কিন্তু লিখে আসলেন, ঠিক আছে। হ্যাঁ, বাদীর নাম, বাদীর নাম, ঠিক আছে, নাম টাম কিছু দেওয়া লাগবে না, জাস্ট ডট ডট দিয়ে দিলেই হয়ে যাবে। ওকে, আর কিচ্ছু করতে হবে না, যা বললাম এইটুকুই, এর থেকে আর উস্তাদি করার প্রয়োজন নেই। ওকে, আর যারা জানেন তারা তো আরো উস্তাদি করবেন, সমস্যা নেই, কিন্তু এত উস্তাদি করার টাইম পাবেন। কথা ক্লিয়ার? এবার আসেন আমাদের যেটা আসতে পারে পরীক্ষায়, সেটা হচ্ছে এইটা, এইটা মুসাবিদা 2 পরীক্ষায় কিন্তু দিতে পারে 145-এর। এই যে এইটা বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আদালত 145-এরটা, একই রকম সিআর মামলা। এইবার হচ্ছে কি ধারা কি দেখেন, 145। তাহলে 145 কি মহানগরে দেবেন নাকি? আমরা মহানগরের বাইরে দেখেছি, সম্ভবত 145 মহানগরেও অ্যাপ্লিকেবল, বলা নেই কোথাও মহানগরে ব্যবহার করা যাবে। তো আপনি মহানগরের ভিতরে বা বাইরে দেবেন, ঠিক আছে, কোনো কিছু করতে হবে না, সাইন ডেট কিচ্ছু দিতে হবে না, যেভাবে আছে ফাঁকা রেখে দিবেন। ওকে, তাহলে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এইখানে খেয়াল রাখবেন, এইখানে কিন্তু আবার সিজিএম বা সিএমএম এইসব দিতে পারবেন না। ওকে, এরপরে কি একই কথা, এবার বাদী আর বিবাদী কিন্তু প্রথম পক্ষ আর দ্বিতীয় পক্ষ বলা হয়। প্রথম পক্ষ আর দ্বিতীয় পক্ষ, এটা আমাদের একটা পরীক্ষায় প্রবলেম আসছিল, সেটা ধরে লেখা আর কি, কিন্তু আপনি ক খ এখন এরকম আসবে না, ক এবং খ, প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ। এইখানে এইখানে কি বলবেন, এখানে কিন্তু আসামি না, কেন বলেন তো, কারণ এখানে শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য বলা হচ্ছে। প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ, এই পারবেন, সেম জিনিস কিন্তু। হ্যাঁ, পিটিশন বললেও হয়, সিআর বললেও হয়, সমস্যা নেই, পিটিশন মামলা নাম্বার বললেও হবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ, এরপরে খেয়াল করে দেখেন, না প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ লেখেন, এখানে প্রতিপক্ষ লেখা যায়, পিটিশনের ক্ষেত্রে প্রতিপক্ষ লেখা যায়। মোকামর্থ মানে হচ্ছে যেখানে মামলা করা হবে, এর একই রকম দেখেন, এখানে খেয়াল করে দেখেন সাক্ষীদের নাম এবং ঘটনার তারিখ সেম, একবার দেখে নেন। কোনো অসুবিধা নেই। হ্যাঁ, যেভাবে আছে সেইভাবে অ্যাজ ইট ইজ, ওই একই, কোনো কিছু আর চেঞ্জ নাই, যা আছে তাই। এবার ওই একই কথা, এবার আপনার সাথে যা যা হয়েছে ওই জমি নিয়ে সেইগুলো একটা একটা করে তুলে ধরেন, কথা বুঝছেন? ওই জমি নিয়ে যা আছে এটা ফ্যাক্টেই থাকবে, মনে রাখবেন, এটা নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই তো। এবার 145 ধারার পদক্ষেপ গ্রহণ করে আপনার চিরকৃতজ্ঞ থাকবেন।
লিখেছেন? না, এখন অবশ্য ফুল ড্রাফটিং এ 15 মার্ক দেবে কি দেবে না সেটা আসলে জানা নেই। ঠিক আছে, এরপরে যেহেতু জমি নিয়ে ব্যাপার তাহলে এখানে কি থাকবে? তফসিল থাকবে। এখানে তফসিল থাকবে, বা চৌহদ্দি দিলেও দিতে পারেন, শুধু তফসিল দিলেও হবে। ঠিক আছে, জমি নিয়ে ব্যাপার, সেহেতু এটা দিতে পারেন। ওকে, এই পর্যন্ত লিখলেও হবে। এখানে এর সাথে অনেকে সত্য পাঠ দেয় বা এগুলো দেয়, না দিলেও চলবে, কারণ এত সময় নেই। আচ্ছা, ফার্স্ট পেজ আবার দেখাচ্ছি, প্রথমে আবার। আচ্ছা, এইখানে আপনারা চাইলে পিটিশন, যেহেতু এটা পিটিশন বলা হয়, তো এখানে ভালো হয় পিটিশন শব্দটা ব্যবহার করলেই ভালো হয়। কই গেল? এই যে এইখানে আপনারা পিটিশন মামলা নাম্বার ব্যবহার করতে পারেন। হ্যাঁ, সিআর মামলা নাম্বার না বলে পিটিশন লেখেন। পিটিশন আমি যখন দিয়ে দিব এটা আপনাদের দিয়ে দিব, সমস্যা নেই। মামলা নো, ঠিক আছে, দিয়ে ডট ডট ডট, নাম্বার পড়বে না কিন্তু, নাম্বার পড়বে না, হ্যাঁ, মনে থাকে যেন নাম্বার পড়বে না। ওকে, তাহলে বলেন, বাকি সব একই জিনিস, কোনো চেঞ্জ নাই, সব অ্যাজ ইট ইজ। তবে এখানে প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ ব্যবহার হয়, এই আর কি। ঠিক আছে, বলেন ভয় লাগবে? আচ্ছা, যদি এখনই বলা হয় যে 145 একটা দরখাস্ত লেখেন, পারবেন? মানে আপনি ভয় পাইলে মনে হবে অনেক কিছু, কিন্তু আসলে কিছুই না। আচ্ছা, যদি আমি বলি পরীক্ষায় গিয়ে দেখলেন 145 না, পরীক্ষায় আসছে 107, তাও পারা যাবে? 107 ধারা আসছে, পারা যাবে? অবশ্যই যাবে, একই, এই একই সেম বিষয়, সেম বিষয়। আবার যদি বলে 144 ধারা একটা দরখাস্ত লেখেন, পারবেন? 144 জারির জন্য আপনি আবেদন করেছেন, 107, 107-এর সাথে 117 দেওয়া হয়, না হলেও সমস্যা নেই, 107 অন্তত মেনশন করলেও হবে। ঠিক আছে, হ্যাঁ, শুধু সেকশন, বাকি সব ফরম্যাট সেম থাকবে, এইটুকু আর কি। হ্যাঁ, পারলে তো ভালো। ঠিক আছে, নেক্সট। এই গেল, শুধু এই 145 এর জায়গায় 144, এইটার ফরম্যাটটা প্রথম পক্ষ আর দ্বিতীয় পক্ষ লেখে। কোর্টের নাম কি ক খ দিয়ে লেখা যায়? কোর্টের নাম, হ্যাঁ একই, কোর্টের নাম কি ক খ দিয়ে লেখা যায়? কোর্টের নাম কখনো ক খ দিয়ে লেখা যায় না। ওকে, কোর্টের নাম তো ব্যবহার করতে হবে, এটাই তো আপনার যোগ্যতা। আপনি কিছু বুঝেছেন কি বুঝেন না, সেটাই তো আপনার যোগ্যতা। আচ্ছা, বলেন তো, যে 107-এ যদি দেন তখন কি আবার তফসিল দিতে হবে নাকি? 107-এ যদি দেন, না। আচ্ছা, ক্রিমিনালে অন্তত আপনার হলফনামা টলফনামা নিয়ে চিন্তা করেন না, হ্যাঁ, লাগলে তো দিতামই। ক্রিমিনালে এইসব নিয়ে চিন্তা করার দরকার নেই, ক্রিমিনালে যা বলছি ততটুকুই, সিভিলে গিয়ে আমরা ওইসব চিন্তা করব। ওকে, ওকে, ঠিক আছে। হ্যাঁ, ফাঁকাই থাকবে, তখন এটা লাগবে না। ল্যান্ড হলে এটা লাগে, তাছাড়া লাগে না। ল্যান্ড হলে লাগে। শুনেন, স্বাভাবিকভাবে চিন্তা করেন। ঠিক আছে, হ্যাঁ, বিনীত নিবেদক পর্যন্ত, কারণ ওইখানে তো 107-এ কি, একজন শান্তি শৃঙ্খলা নষ্ট করতেছে, ওর আবার তফসিল কি? মানুষের আবার তফসিল দেওয়া লাগে নাকি? বুঝেছেন ব্যাপারটা? আচ্ছা, আমি কিন্তু শিখাচ্ছি হচ্ছে নর্মালি চিন্তা করার কথা শিখাচ্ছি, কারণ কি, পরীক্ষায় দেখলেন প্রশ্ন ভালো মতো কমন নাই, ওই ড্রাফটিং পার্টটাই কমন পড়েছে, আর ড্রাফটিং পার্ট কিছু লিখে আসতে পারতেছেন, ফরম্যাট ঠিক থাকলে নাম্বার পেয়ে যান, ভিতরে কি এক্স ওয়াই জেড লিখলেন এগুলো পড়বে না। সুন্দর করে ফরম্যাটটা ঠিক থাকলেই হবে, আর কিচ্ছু লাগবে না। ওকে, ডান। তাহলে কি আমরা সিআর মামলা কিভাবে করা হয় শিখে লস করলাম? কারণ আমার ধারণা 145-এ কিন্তু এরকম একটা দিতেই পারে। হ্যাঁ, দিতেই পারে, কিন্তু আপনাদের কি মানে একটা প্রবলেম দিয়ে 145-এর একটা দরখাস্ত দেওয়া যায় না? একটা ভালো প্রশ্ন করা যায়, 15 মার্কের একটা প্রশ্ন করা যায়, হ্যাঁ,
সো এটা শিখে লস করি নাই, ভালোই করেছি আমরা। এবার আসেন জামিনের মুসাবিদা। হ্যাঁ, লেখা যাবে 107 নির্বাহী ম্যাজিস্ট্রেট, কারণ দুজনেরই ক্ষমতা আছে, তবে বিশেষভাবে ক্ষমতা প্রাপ্ত, তো বেটার জেলা ম্যাজিস্ট্রেট বলাই ভালো। আচ্ছা, জামিনের মুসাবিদা খেয়াল করে দেখেন। জামিনের মুসাবিদা পড়ার আগে আমরা কয়েকটা বিষয় একটু মাথায় রাখি। দেখেন, জামিন হচ্ছে প্রি ট্রায়াল স্টেজে জামিন চাওয়া যায় নাকি যায় না? ট্রায়াল শুরু হওয়ার আগে, যখন মামলাটা হলো প্রথমে, প্রি ট্রায়াল স্টেজ অর্থাৎ ইনভেস্টিগেশন যখন চলে, ইনভেস্টিগেশন, জামিন চাওয়া যায় না? খুব ভালো করে বুঝেন, তাহলে আর প্যাস খাবেন না। তাহলে ইনভেস্টিগেশন লেভেলে মামলাটা কার কাছে থাকে? যে মামলায় হোক কার কাছে থাকে? তদন্ত পর্যায়ে মামলাটা কার কাছে থাকে? ম্যাজিস্ট্রেট কোর্টে থাকে। সহজভাবে মনে রাখবেন, আপনাদের অত প্যাসের নেই, আমলি কোর্ট টোট না বলে। সিজিএম মহানগর হলে কার কাছে জামিন চাবেন? মহানগরের বাইরে হলে কার কাছে জামিন চাইবেন? আরে একবারেই সোজা, কোনো টেনশন নেই। মহানগরের বাইরে হলে সিজিএম এর কাছে চাইবেন, আর মহানগরের ভিতরে হলে সিএমএম এর কাছে। এটা তদন্ত পর্যায়ে। কিন্তু যদি ট্রায়াল পর্যায়ে চলে যায়, ট্রায়ালে চলে যায়, চার্জ গঠন হয়ে গেল বা চার্জ গঠনের সময় যদি আসে, হ্যাঁ, তখন জামিন চাইবেন। তখন কিসের উপর নির্ভর করবে বলেন তো? বিচারিক আদালতের কাছে চাইবেন। কিন্তু তখন কি দেখে বুঝবেন বিচারিক আদালতকে? আপনার তো পরীক্ষায় বলে দেবে না। পরীক্ষায় তো বলে দেবে না। যদি দেখেন যে 302 ধারা, তাহলে আপনি কি বুঝবেন বলেন তো জামিন কার কাছে চাইতে হবে? যদি দেখেন 326, যদি দেখেন 304, তাহলে এগুলো কি? এগুলো সব দায়রা জজের কাছে যায়। তখন বুঝবেন। আর মহানগর হলে মেট্রো সেশন জাজ। মনে থাকবে? ওকে, গুড। আর 304-এর এ যদি বলে, এ, 304-এর বি, এইগুলো আবার কার কাছে যায়? ছোটখাটো মামলা যে বিচার, এইগুলো সিএমএম বা সিজিএম বরাবর বা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট বরাবর আপনি চাইতে পারবেন, যার অ্যাসাইন করা থাকে। আমরা তো আর জানি না কার অ্যাসাইন করা আছে, ছোটখাটো মামলা। ওকে, আরো একটা বিষয় বলি। আপনি ইনভেস্টিগেশন লেভেলে থাকুন আর ট্রায়াল কোর্টে থাকুন, যেখানেই থাকুন না কেন, আপনার যখন জামিন চাওয়ার প্রয়োজন পড়বে, তখন আপনার যেই সেকশনে জামিন চাইতে হয়, তখন আপনি কোন সেকশন দেবেন, কখন কোন সেকশন দেবেন, এই যে এই ক্ষেত্রে কোন সেকশন দেবেন, এগুলো হচ্ছে নন বেইলেবল। নন বেইলেবল হলে কোন সেকশন দেবেন? কস্ট টাইটেলে কোন সেকশন দেবেন? এই নন বেইলেবল হলে 497। আর যদি জামিনযোগ্য হয়, এই যেমন এগুলো জামিনযোগ্য, 323, এগুলো, এগুলো কি, যেমন 406, এগুলো কি জামিনযোগ্য। এরকম কয়েকটা জামিনযোগ্য অপরাধের কথা মাথায় রাখবেন, তখন 496। ওকে, আচ্ছা। একবার জামিন না মঞ্জুর হয়েছে আপনার, জামিন ম্যাজিস্ট্রেট কোর্ট না মঞ্জুর হলে কার কাছে যাবেন বলেন তো? যখনই করুক, জামিন ম্যাজিস্ট্রেট কোর্ট না মঞ্জুর হলে আপনি চলে যাবেন কার কাছে? সেশন জাজের কাছে চলে যাবেন। আর যদি মহানগর ম্যাজিস্ট্রেট না মঞ্জুর করে, তাহলে মেট্রো সেশন জাজের কাছে চলে যাবেন। ওকে, আচ্ছা। এটাকে আমরা সিআর মিসকেস বলতেছি। মেট্রো সেশনে যখন যাচ্ছেন, তখন কত ধারায় আপনাকে জামিন চাইতে হবে? তখন 498 অনুযায়ী জামিন চাইতে হবে। তখন 498, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে সিআর মিস, সেটা হচ্ছে বোঝা যাবে। ওকে, আচ্ছা, ভালো কথা। যদি আপনি যার হয়ে জামিন চাচ্ছেন, তিনি যদি জেল হাজতে হেফাজতে থাকে, তাহলে আপনি না বোঝার কিছু নেই। তাহলে কেমনে এত দূর আসলেন? ম্যাজিস্ট্রেট কোর্ট জামিন না দিলে সেটাকে চ্যালেঞ্জ করে মিসসিলেনিয়াস কেস করতে হয়, ক্রিমিনাল মিসসিলেনিয়াস কেস করতে হয় কার কাছে? সেশন জাজের কাছে। এটা কত ধারা অনুযায়ী করতে হয়? 498 অনুযায়ী করতে হয়। এটা বোঝার কিছু না, মুখস্থ করা। এবার খেয়াল করে দেখেন, যদি আপনার আসামি, যার হয়ে আপনি জামিন চাচ্ছেন, অভিযুক্ত ব্যক্তি, অভিযুক্ত ব্যক্তি, খেয়াল করবেন, এই অভিযুক্ত ব্যক্তির হয়ে আপনি জামিন চাচ্ছেন, অভিযুক্ত ব্যক্তি যদি হেফাজতে থাকে, তাহলে অভিযুক্ত ব্যক্তির নিচে কি কি লিখে দিতে হবে? হাজতি লিখে দিতে হবে। হ্যাঁ, হাজতি লিখে দিতে হবে, নিচে দিয়ে হাজতি লিখে দিতে হবে। আর তিনি যদি জেলে না থাকেন, ইংলিশে ইন জেল লেখে, তিনি যদি হেফাজতে না থাকেন, তাহলে কিছু লেখার দরকার আছে? কিচ্ছু লেখার দরকার নেই। সেক্ষেত্রে কিছু লেখার দরকার নেই। ওকে, মনে থাকবে এগুলো? মনে থাকবে? ধরেন আত্মসমর্পণ পূর্বক জামিন চাইছে, আত্মসমর্পণ পূর্বক জামিন চাইছে, এই ক্ষেত্রে তো তিনি তো বাইরেই আছেন, তাহলে হাজতি লেখার কি দরকার আছে? কোনো দরকার নেই। বা ধরেন যে ম্যাজিস্ট্রেট কোর্টে জামিনে ছিল, এখন চার্জ ফ্রেমের সময় আবার জামিন চাওয়া যায়, যখন ট্রায়ালের জন্য চলে যায় কোর্টে, অন্য কোর্টে চলে যায়, তখনও কি আবার হাজতি লেখার দরকার আছে? তিনি তো অলরেডি জামিনেই আছেন। ঠিক আছে, তাহলে ওই সময় কিছুই লেখার দরকার নেই। ওকে,
মনে থাকবে এই কথাগুলো? তাহলে জামিনের ক্ষেত্রে আপনি কি কি পাচ্ছেন একটু খেয়াল করে দেখেন তো। জামিনের ক্ষেত্রে আপনি পাচ্ছেন ইনভেস্টিগেশনের সময় জামিন, ইনভেস্টিগেশনের সময় জামিন, আবার আপনি ট্রায়াল কোর্টে গিয়ে জামিন পেতে পারেন, আবার জামিন ক্যান্সেল হইলে আবার জামিন ধরা যায়। এই হলো প্রসেস, ঠিক আছে? এবার দেখেন, আমরা একটু দেখি, এত স্টাডি পড়ার দরকার নেই, সরাসরি আমরা যাই জামিনের মুসাবিদা, তদন্ত চলাকালে বা প্রি ট্রায়াল স্টেজে। ঠিক আছে, প্রি ট্রায়াল স্টেজে জামিন বহাল রাখা। হ্যাঁ, এবার খেয়াল করে দেখেন, একই নিয়ম, 3 ইঞ্চি 2 ইঞ্চি, এটা কি এখন মাথায় ঢুকেছে? একই নিয়ম। এবার কি, ইনভেস্টিগেশন কোর্টে আছে, তাহলে কার কাছে যাবেন? আপনি যদি মহানগর হয় তাহলে মহানগর, আর জেলা হলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে চাইবেন। ওকে, আমরা তো আর জানি না কোন কোর্টে আছে, আমরা একবারে মেন কোর্টে ধরি। তাহলে এইখানে কি হয়, এইখানে হচ্ছে থানার মামলা নাম্বার থাকবে। এবার কি থাকবে? থানার মামলা নাম্বার থাকবে যখন ইনভেস্টিগেশন লেভেলে আছে। এই যে থানার মামলা নাম্বার, এই যে ভিতরে যেটা আছে ব্রাকেট দিয়ে, এটা কি বলেন তো? এটা হচ্ছে মাস। আর এটা কি? এটা হচ্ছে, এটা কি? এটা হচ্ছে সিরিয়াল। না, এটা হচ্ছে নাম্বার। এটা হচ্ছে নাম্বার বা সিরিয়াল নাম্বার, আর এটা হচ্ছে মান্থ, আর এটা হচ্ছে ইয়ার। যেই সাল হবে সেই সাল। ওকে, তাহলে ঝিনাইদহ থানার মামলা নাম্বার এইভাবে লিখবেন। ঠিক আছে, ঝিনাইদহ থানার মামলা নাম্বার এইভাবে লিখবেন। এরপরে যেই ধারায় আপনি জামিন চাচ্ছেন সেই ধারাটা লিখবেন। ঠিক আছে, যেই ধারায়, ঠিক আছে, জামিন চাচ্ছে সেই এটা লিখবেন। এরপরে রাষ্ট্রপক্ষ, বাদী বনাম আপনার অভিযুক্ত ব্যক্তি বা দরখাস্তকারী, অভিযুক্ত ব্যক্তি টান দিয়ে দরখাস্তকারী, হাজতি। তার মানে কি আছে, উনি ভদ্রলোক কোথায় আছে? জেল কাস্টডিতে আছে, মানে গ্রেপ্তার হয়ে গেছে, গ্রেপ্তার হয়ে গেছে। একই রকম দেখেন, ওই যে মানে প্যাটার্ন যেটা আর কি, হ্যাঁ, একই রকম। এরপরে কি করবেন? এরপরে খেয়াল করে দেখেন বিষয়, ফৌজদারি কার্যবিধির কত ধারায় জামিন চাবেন? কত কত ছিল মনে আছে? 304, 304-এর ক্ষেত্রে জামিনের ধারা কোনটা হবে? আপনার প্রার্থনা হবে 497 অনুযায়ী। তাহলে কস্ট টাইটেলে আপনি লিখতেছেন 497, খুব সহজ ভাবে, এত পেরেশান হওয়ার দরকার। ঠিক আছে, জামিনের প্রার্থনা এবার ওই একই রকম, যথাবিধ সম্মানপূর্বক। এবার আপনি কি করবেন জানেন? আপনার ঘটনাটা 1-2তে আগে তুলেন, 1-2 লাইনে হচ্ছে মামলা সম্পর্কে বলেন কি হয়েছে আর কি। ঠিক আছে, তাহলে 1-2 লাইনে আগে লেখেন, যেহেতু আপনি হাজতি, তাহলে কিন্তু ঘটনাটা লেখেন, ঘটনাটা কি ঘটেছে সেইগুলো লেখেন। এজাহার দায়ের হয়েছে কি মর্মে সেটা লেখেন, এবং আপনাকে কখন গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারের কথা লিখতে হবে না? যেহেতু আপনি কি অবস্থায় আছেন, এইখানে আপনার গ্রেপ্তার হয়েছেন সেটাও লিখতে হবে। এই যে গ্রেপ্তার করেন, বেশি কথা লেখার দরকার নেই। শুনেন, আপনি পারেন বলে কি ভরে লিখবেন? টাইম পাবেন? টাইম পাবেন না, কিন্তু আপনার শুধু ফরম্যাটটা দেখতে চাবে। আমরা হাইকোর্টেও তাই শিখাই, যে এখানে কিন্তু ফরম্যাটটা দেখতে চাই। আপনি যা সংক্ষেপে মেন কথাগুলো বলে দিবেন। এরপরে হেতু সমূহ, এইখানে আমি বলি, এমনি প্র্যাকটিসে আছে, অনেক জায়গায় প্র্যাকটিস আছে, একবারে 1 2 3 4 5 করে 6 7টা লিখে দেয়। আপনি সেটাও করতে পারবেন, কোনো অসুবিধা নেই। মানে এখানে হেতু সমূহ আলাদা করে লেখার প্রয়োজন নেই। আপনি যদি মনে করেন 1-এ মামলার ঘটনা বলবেন, 2-এ গ্রেপ্তার করেছে, 3-এ আপনি ভালো মানুষ, আপনাকে ছেড়ে দিলেও কোনো অসুবিধা নেই, আপনি এলাকায় কোনো রকম অশান্তি করবেন না কোনো। মনে আছে জামিন পর কিছু শর্ত পড়েছিলাম সিআরপিসি তে, মনে আছে? যে আপনি সাক্ষ্য টেম্পার করবেন না, আপনি কোন রকম মানে কোন রকম অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকবেন না, আপনি জামিনের শর্ত ভঙ্গ করবেন না, আপনি বাংলাদেশের স্থায়ী নাগরিক, এইসব বিষয়গুলো মনে আছে? সিরিয়াল নাম্বার নিয়ে কোনো ই নেই। এইটা, এইটা তো আমি এমনি স্যাম্পল দেখাচ্ছি, এখানে যখন তুলছি তখন কি হয়ে যায়, তখন এখানে অনেক সময় নাম্বার বদলে যায়। এটা বিষয় না। আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন কিনা? আমার এখানে নাম্বার মিলা তো কোনো ইম্পর্টেন্ট না। হ্যাঁ, লেখা যায়, জিআর মামলা নাম্বারও লেখা যায়, যেভাবে লিখছি এইটুকুই লেখেন। এত পেঁয়াজ দেওয়ার দরকার নেই, কারণ এখানে আমি দিয়েছি কি, যেন সবাই এক নজরে দেখে গিয়ে লিখে আসতে পারে। নাম্বার দিতে হবে, কিন্তু 1 2 করে এভাবে দিতে হবে। নাম্বার ছাড়াও লেখে অনেকেই, কিন্তু আপনারা 1 2 করে লিখবেন। এবার হেতু মানে কি, আপনাকে কেন জামিন দিতে হবে সেই কথাগুলো, আপনি নির্দোষ, অহেতুক মামলা করেছে, বা আপনি অসুস্থ মানুষ, আপনি ফ্যামিলির একমাত্র আর্নার, এইগুলো হচ্ছে সো কল্ড কথাবার্তা আর কি। হ্যাঁ, তো আপনি মারাত্মক রোগে ভুগতেছেন, ঠিক আছে,
আপনার নামে পূর্বে কোনো রেকর্ড নেই, ঠিক আছে, তাহলে কোনো 164 নেই, 161 নেই, এইরকম কথাবার্তা বলে আপনার এতগুলো লাগবে না, কিন্তু এখানে স্যাম্পল হিসেবে কয়েকটা দেওয়া আছে, আপনি 2-3টা একটু মাথায় রাখবেন শুধু। তারপরে কি, তারপরে কিন্তু আপনার মেন কথা বলা হয়ে গেছে, এরপরে সরাসরি যে আমাকে কি জামিন দিলে আমি চিরকৃতজ্ঞ থাকবো। আপনারা বুঝেছেন? বুঝেছেন? কঠিন বলেন তো? তাহলে যেই কোনো জামিনের পিটিশন এখন লিখতে পারবেন না, শুধু ওই প্রথম স্ট্রাকচারটা ফলো খেয়াল করবেন, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। সাহস করে একবার লিখবেন বাসায়, তাহলে দেখবেন ও এটা তো এত সহজ, খেয়াল করেন নাই তো এর আগে কখনো, এরকম মনে হবে। ঠিক আছে, সো তাহলে আবার একটু দেখেন, আবার একটু দেখেন, মনে করেন তদন্ত চলাকালীন সময় বা মামলাটা হয়েছে সবে মাত্র, অভিযোগ করে আপনার বিরুদ্ধে মামলা হয়েছে, ঠিক আছে, তাহলে প্রথম আপনি যদি মহানগর হইতো, আচ্ছা ধরেন এটা যদি মহানগর হইতো, তাহলে আপনি কি লিখতেন? এই সেম জিনিসটাই মহানগরে হলে আপনি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট লিখতেন, তখন এটা ঢাকা লিখতেন, আর এইখানে সূত্রতে কি লিখতাম? কলাবাগান থানা, থানার মামলা নাম্বার, মামলা নাম্বারটা কিভাবে লিখতে হয় সেটা দেখেন, কোন ধারায় মামলা। এবং অনেক সময় আমাদের বইয়ে, আমাদের পরীক্ষায় দেওয়া থাকবে কিন্তু, যে 302 বলে দেবে যে 302 ধারার একটা জামিন প্রার্থনা করেন, তখন আপনি ওইভাবেই করবেন, কোনো অসুবিধা নেই। এবার রাষ্ট্রপক্ষ বনাম অভিযুক্ত পক্ষ বা দরখাস্তকারী, ঠিক আছে, তিনি হাজতে থাকলে হাজতে, না থাকলে নাই, হ্যাঁ খালি রাখবেন। এরপরে বিষয়, বিষয়তে কি আপনি কত ধারায় জামিন চাচ্ছেন এটা খেয়াল থাকবে। আর বাকি হচ্ছে প্রথমে কি ঘটনা আপনার সাথে ঘটেছিল, বা কি বিষয় অভিযোগ নিয়ে আসা হয়েছে, অভিযোগটা লিখবেন 1-2 লাইনে। তারপরে এই অভিযোগে আপনাকে গ্রেপ্তার করা হয়েছে ওইটা লিখবেন, যেহেতু আপনি হাজতে আছেন তাহলে গ্রেপ্তারটা লিখবেন, আর হাজতে না থাকলে আপনার বিরুদ্ধে অভিযোগ আসছে, এই পর্যন্ত লিখলে হতো। এরপরে এই একই কারণ আপনি সব জায়গায় ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। ইনভেস্টিগেশন লেভেলে 302 হোক আর 304 হোক, এটা কি কোর্ট বদলানোর কোনো সুযোগ আছে? হ্যাঁ, ইনভেস্টিগেশন লেভেলে যখন মামলাটা আসে কার বরাবর আসে? এতদিন পড়াশোনা করে এদের কোনো মাথায় কিচ্ছু নাই। ইনভেস্টিগেশন লেভেলে সব মামলা কার বরাবর আসে? সিজিএম বা সিএমএম বরাবর আসে। ওকে, যখন আমরা ইসে চলে যাব, ট্রায়ালে চলে যাব, তখন আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা কার কাছে যাচ্ছি। ওকে, এবার আসেন, এবার আপনারা হচ্ছে 496 একটা পিটিশন প্র্যাকটিস করবেন। এবার আসেন যে জামিনের মুসাবেদা 2, স্বেচ্ছা আত্মসমর্পণ পূর্বক জামিনের প্রার্থনা অনেক সময় দেয়, আত্মসমর্পণ পূর্বক। বলেন তো এখানে যখন পক্ষদের নাম লিখবো তখন কি হাজতি লেখার দরকার আছে? যদি আত্মসমর্পণ বা কোর্টে উপস্থিত থেকে জামিন চাই, ওইখানে কিন্তু হাজতি লেখার দরকার নেই, কারণ সে তো হাজতি না। তাহলে দেখেন, এটা আমাদের পরীক্ষায় আসছিল, সম্ভবত 20 সালে আসছিল। তাহলে এবার দেখেন এখানে একটু সরে গেছে, আপনার একটু ফরম্যাটটা একটু খেয়াল করেন, এখানে সরে গেছে কিন্তু, হ্যাঁ আমি এখান থেকে একবারে নিছি, তো এখানে আর আমি পেজ নাম্বারটা, আমি ফরম্যাট দেখাই দিচ্ছি, ওটাই ফলো করবেন। তাহলে বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এই ধারা 471 পেনাল কোড, বাদী বিবাদী অর্থাৎ যিনি অভিযুক্ত ব্যক্তি। এবং এইখানে খেয়াল করে দেখেন এই কথাটা, বিষয়টা একটু খেয়াল করে দেখেন, স্বেচ্ছায় আত্মসমর্পণ পূর্বক ফৌজদারি কার্যবিধি 496 ধারার বিধান অনুসারে, যেহেতু এটা জামিনযোগ্য, 471 ধারার অপরাধ হচ্ছে জামিনযোগ্য, তা আমরা এখানে বলছি 496। এবার বুঝেছেন কিন্তু, যে স্বেচ্ছা আত্মসমর্পণ কথাটা বলবেন। ওকে, নেক্সট, বাকি সব এক, বাকি সব এক। এইখানে আবার হেতু টেতু আলাদা করে না লিখে একবারে লিখে দিবে, একবারে হেতু এর মধ্যেই আছে। এমনকি আপনি জামিনের পিটিশন এইভাবেও লিখতে পারেন, অনেক জায়গায় একটা নেই লিখে দেয়, আলাদা করে আর কিছু লেখে না, ঠিক আছে। সো এই ফরম্যাটটা ফলো করেও আপনি লিখতে পারবেন, কোনো অসুবিধা নেই। সম্ভবত বেশিরভাগ কোর্ট প্র্যাকটিসে একবারেই লিখে দেয়, তাই না? আপনি একটানাও লিখতে পারবেন, কারণ আপনার গ্রাউন্ড গুলো থাকলেই হয়েছে। ওকে, ওকে। এবার জামিন না মঞ্জুর হইলে কিভাবে যাবেন? জামিন না মঞ্জুর হইলে কিভাবে যাবেন? মার্ডারের ক্ষেত্রে 498 না, ওইটা হচ্ছে আগাম জামিন চাইলে, আর আমরা এটা আগাম জামিন চাচ্ছি না কিন্তু, আমরা কিন্তু রেগুলার জামিন চাচ্ছি। 498 কখন আসবে বলেন? তখন কি এই ফরামে যাবে? তখন ফরামও চেঞ্জ হয়ে যাবে। না না, আগাম জামিনের কথা একজন বলছে 498 লিখিত আত্মসমর্পণ করে, ওটা হচ্ছে আগাম জামিন। আপনাদের আগাম জামিনের ড্রাফটিং আসবে না ভাই, অ্যান্টিসিপেটরি বেইল এটা হাইকোর্ট বা দায়রা আদালতের কাছে। আমার ধারণা এই ধরনের দেবে না, কারণ কি একটা জুনিয়র কিন্তু এই প্র্যাকটিস করে না। হাইকোর্টের আগাম জামিনের প্র্যাকটিস কি একটা জুনিয়র করে?
যদি দেয় সেটা তো একটা বলবো যে অবিবেচকের একটা কাজ। সেই যেই প্র্যাকটিসটা করে তাকে সেটা দিয়েই করা উচিত। হ্যাঁ, রাষ্ট্রের পরে শেয়ার মামলায় বাদী, হ্যাঁ ওখানে তো যে মানে বাদী হয়ে মামলা করলো, ওখানে তো রাষ্ট্র বাদী হয়ে মামলা করে নাকি। ওকে, ওকে, এবার আসেন জামিনের মুসাবিদা 3। জামিন না মঞ্জুর হইলে বিবিধ মামলা আর কি। হ্যাঁ, এই যে খেয়াল করে দেখেন, কেন মহানগর দায়রা জজে গেলাম বলেন তো, অথবা দায়রা জজের কাছে যাব কেন বলেন তো এবার। কারণ আমার ঘটনা কি ঘটেছে, আমার হচ্ছে নিম্ন আদালতে, আমার ম্যাজিস্ট্রেট কোর্টে আমার কি হয়েছে, জামিনটা নামঞ্জুর হয়েছে, জামিন রিজেক্ট হয়ে গেছে, রাইট। ওকে, একটা সেকেন্ড একটু ওয়েট করেন। হ্যাঁ, হ্যাঁ এটাই সিআর মিস। একটু জাস্ট কস্ট টাইটেলটা পড়েন, এখানে কস্ট টাইটেলটা পড়েন, একটা মিনিট, কস্ট টাইটেল পড়েন। ওকে, তাহলে এখানে খেয়াল করে দেখেন চেঞ্জটা কোথায় আসছে, দেখেন তো, বিবিধ মামলা নাও মানে হচ্ছে ফৌজদারি, মানে কি ইংলিশে লেগে ক্রিমিনাল মিসসেলেনিয়াস কেস। ঠিক আছে, তাহলে অত চিন্তা করার দরকার নেই। হ্যাঁ, বর্ধিত হ্যান ত্যান এগুলো হচ্ছে অতিরিক্ত চিন্তা, আপনাদের জন্য এইসবই তো একটা বার্ডেন। এত কিছু পড়ার পরে আবার এই ড্রাফটিং প্যাটার্ন দেখা, হ্যাঁ, এত চিন্তা করার দরকার নেই। আর আপনার যোগ্যতা থাকলে আপনি বসে বসে বর্ধিত করেন, কারণ যেই জিনিস আপনার আসবে না সেই সব চিন্তা আপনার করার দরকার নেই। এখন জামিন 6 সপ্তাহের জন্য দিয়েছে, এরপরে বর্ধিত করা, এত যদি পারার যোগ্যতা থাকতো স্টুডেন্টের তাহলে তো হইতোই, এটাই পারবে না। তাহলে এই যে মহানগর দায়রা জজে কেন গেলাম, কারণ আমরা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে এই জামিন পাইনি, সেই জন্য। আর এটাতে উদ্ভব মানে কোথা থেকে আসছে, এখানে হচ্ছে অ্যারাইজিং আউট, ওই যে ম্যাজিস্ট্রেট কোর্টে যে আপনি জামিন চেয়েছিলেন সেই মামলা থেকে এখানে আসছে, কিন্তু আমরা আমরা এখানে আসছি। ওকে, কত ধারায় জামিন চাইছি, 326। এবার ওই বাদী আর ওই হাজতি যেহেতু জামিন পায়নি, তার মতো হাজতে আছে। এই কস্ট টাইটেলটা একটু ভালো করে লিখতে হবে কিন্তু, যে 326 বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নিকট জামিন আবেদন প্রত্যাখ্যিত হয়ে আপনার বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির এত ধারা অনুসারে জামিনের প্রার্থনা। কথা বোঝা গেল? সহজ, কঠিন কিছু না। এরপরে আপনি কি করবেন, ওই যা ছিল তাই আবার বলবেন। এর মধ্যে আপনি যে আপনার জামিন আবেদনটা না মঞ্জুর হয়েছে সেটা বলবেন, বলে সংক্ষেপে আপনার এজাহারের মূল কাহিনীটা বলবেন 1 2 4 লাইনে। এরপরে হেতু বা দাবাত দিবেন, অথবা 1 2 3 4 করে আপনি সব লিখে দিতে পারবেন। সেটা এগুলো হচ্ছে ভয় পাইলে ভয়, না পাইলে কিছুই না। অতএব জামিন চাইছেন, সোজা কথা। আর কোনো ক্যারিশমা নেই, কাহিনী নেই, কিচ্ছু নেই। ঠিক আছে, এবার হচ্ছে ওই যে বিচার শুরু হলে বা চার্জ গঠনের পর্যায়ে তখনও জামিন চাওয়া যায়। হ্যাঁ, মিস কেস লিখতে পারবেন, ফৌজদারি মিস কেস লিখলেও ভুল হবে না। জামিনের মুসাবিদা 4, মামলার বিচার শুরু হলো মানে বিচারিক আদালতে কিভাবে জামিন চাইতে হয়, একই ফরম্যাট ভাই, শুধু এখানে একটা জিনিস বদলে যাবে। মনে করুন আমরা অতিরিক্ত দায়রা জজের কাছে চাইলাম বা দায়রা জজ আদালতের কাছে চাইলাম, তাহলে এখানে কি আসবে দেখেন, এই যে দায়রা মামলা নাম্বার আসবে এখানে। ওইটা তো বুঝতে হলে তো কি লাগবে, ওইটুক যোগ্যতা তো থাকতে হবে। ওইটা হচ্ছে পেনাল কোডের অপরাধের সম্পর্কে ধারণা দেয়। 302 এর মামলা কার কাছে বিচার হয় বলেন তো, দায়রা জজের কাছে হয় না? তো দায়রা বা অতিরিক্ত দায়রা জজের কাছে এই ক্ষেত্রে কি বিচারিক কার্যক্রম সাধারণত কার কাছে পাঠায় দেয়, অতিরিক্ত দায়রার কাছেই পাঠায় দেয়। দায়রা আদালত কি করে, এই সমস্ত মামলার বিচার কার্যক্রম বেশিরভাগই কোথায় পাঠিয়ে দেয়, অতিরিক্ত। আর মহানগর হইলে মহানগর দায়রার কাছে পাঠিয়ে দিবে। ঠিক আছে, সো এই যে পাঠাই দিল,
এইখানে পার্থক্যটা কি, আপনি এখানে চাইলে ওই অনেকগুলো লেখা যায়, জিআর মামলা, থানার মামলা, অত কিছু লাগে না, সরাসরি দায়রা মামলা নাম্বার বলে আপনি সরাসরি ওই একই স্টাইল, আর কিছু না। রাষ্ট্রপক্ষ এবং অভিযুক্ত দরখাস্তকারী যিনি হাজতে আছেন, ঠিক আছে, এরপরে যা আছে ওই একই। এরপরে যে কত ধারায়, 497 হলে 97, 98 হলে 98, একই, কোনো পার্থক্য নেই। এই যে আমি লিখে দিচ্ছি, সব একই থাকবে। 1 2 3 করে হেতু সময় লিখে দেবেন, এরপরে প্রেয়ার দিয়ে দেবেন, কাহিনী শেষ। এই হচ্ছে জামিন শেষ। জামিন শেষ মানে আপনাদের প্যারা নেই, কারণ জামিন থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে, 145 থেকে আসে। তো জামিন একটা ফরম্যাট ভালো করে বুঝলেই কিন্তু হয়ে যাচ্ছে। খেয়াল করছেন? শুধু খেয়াল রাখতে হবে কি জিনিস বলেন তো, আপনাদের খেয়াল রাখতে হবে কি জিনিস বলেন তো। হ্যাঁ, ফ্যাক্টে বলা থাকবে, শুনেন, ফ্যাক্টে বলা থাকবে। এখন ধরেন আপনাকে বললো যে জামিন সম্পর্কিত বিধান আলোচনা করার পরে আপনাকে শুধু বললো যে কাল্পনিক ভাবে একটা জামিনের দরখাস্ত করেন, এরকম বললে তো আপনার মজাই মজা। তখন কি করবেন? আপনার এই যে যতগুলো ফরম্যাট জানেন, যে কোনো একটা ফরম্যাট ব্যবহার করলেই হলো। পারবেন না? বললো যে আপনার ইচ্ছা মতো একটা জামিনের দরখাস্ত করেন। আচ্ছা, এবার খেয়াল করে দেখেন, মেন যে ব্যাপারটা আমাদের লাগবে সেটা হচ্ছে ওই যে পেনাল কোডের অপরাধ, ওই অপরাধের ধারা। আমি আপনাদেরকে বলি, শুনেন, এমন অপরাধ দেবে যেটা সবাই জানে যে এটা বেইলেবল নাকি নন বেইলেবল। যেমন ধরেন 302 সবাই জানে না, 304 সবাই জানে না, 304-এর এ, 304-এর বি, আপনারা ভয় পেন না। তারপরে ধরেন হচ্ছে 406, 420, খুব সম্ভবত 406 নন বেইলেবল। হ্যাঁ, একটু আগে মানে বেইলেবল বলছিলাম, নন বেইলেবল, এটা নন বেইলেবল, এইটা বেইলেবল, এইটা বেইলেবল। তারপরে আসতে পারে আপনার ওই যে 326, 323, এই 326 কি নন বেইলেবল, আর এটা হচ্ছে বেইলেবল। এখন যখনই আপনি এইটা বুঝে যাবেন তখন আর কোনো টেনশন নাই। তখন আপনি ফরম নির্ধারণ করে 497 হলে 97, 498 হলে 98, কি বলে, যখন হচ্ছে 496 হলে 96, আর যদি ট্রান্সফার আসে তখন তো বুঝবেন 498 অনুযায়ী আর কি, মানে ওই যে সিআর মিস যেটা আসে আর কি। হ্যাঁ, আর আগাম জামিন টামিন পড়ার দরকার নেই, কারণ আমার ধারণা আগাম জামিনের পিটিশন আপনাদের কাছে চাই। এমনিতেই কিন্তু অনেক পড়া, সত্যি কথা, এমনিতেও অনেক কিছু পড়তে হচ্ছে, এর মধ্যে আর বাড়ায়া লাভ নেই। আর ওইদিকে 145-এর একটা পিটিশন খেয়াল রেখেন। হ্যাঁ, 304-এর এ বি, ওই যে যে বললাম না, এগুলো হচ্ছে নন বেইলেবল, নন, কি বলে, বেইলেবল। এটা হচ্ছে বেইলেবল, ছোটখাটো অপরাধ, নেগলিজেন্ট অ্যাক্ট, ছোটখাটো অপরাধ, এগুলো হচ্ছে বেইলেবল। ওকে, পারা যাবে তো? আমাকে আবার একটু সময় দিতে হচ্ছে, কারণ আমার আসলে অন্য অন্য বেসের ক্লাস চলতেছে। So আমি ভুলেই গেছিলাম, ভাগ্যিস কল দিয়েছে। জাস্ট 1 মিনিট, হ্যাঁ। একটু রিকল করেন তো, কি কি লিখতে হয়, কোথায় কোনটা আসলে, রিকল করেন তো যা যা বললাম। দেখেন, 145 কার বরাবর করতে হয় এই প্রশ্ন করলে আসলে তাহলে তো খারাপই লাগে, বলেন তো, খারাপ লাগা উচিত না বলেন তো? বিবিধ মামলার কিন্তু 498, এতক্ষণ বলার পরে আবার কেন জিজ্ঞেস করেন, আমি এটাই বুঝি না আসলে। হ্যাঁ, মানে এমন যদি হতো যে একবার বলছি ভুলে গেছেন, খেয়াল করেন নাই, বারবার বলতেছি, কেবলও বললাম, তাই না? সো এটা দুঃখজনক, তাই না? 145 একটা স্টুডেন্ট যদি না পারেন যে কার বরাবর করতে হবে, তাহলে তো কষ্ট লাগে। হ্যাঁ, আমার তো বাপ্পা রাজার মতো কষ্ট লাগে তখন। আমাদের কিন্তু প্রায় শেষ, জেলা ম্যাজিস্ট্রেট বরাবর।
ওকে, দুঃখিত, এগুলো দিয়ে দিব। হ্যাঁ, এগুলো দিয়ে দিব। আর অত কি আর পড়া যায় পাগল? কোনগুলো বেইলেবল কোনগুলো নন বেইলেবল এত কি মুখস্থ করা সম্ভব নাকি কারোর? এত সম্ভব না। আমরা এই কমন গুলোই মনে রাখবো, আসলে আসবে না আসলে না আসবে। শুনেন, মনে রাখবেন, যদি আল্লাহ চায় আপনারা তুলবে, তাহলে অল্পতেও তুলে নিতে পারে, মানে তুলবে মানে দুনিয়ার বাইরে না, দুনিয়াতে। আর যদি না হয়, কপাল খারাপ হইলে সারাদিন পড়েও অনেক কিছু হয় না। সো সম্ভাব্য একটা বিষয় টার্গেট করে আমরা যাব, ঠিক আছে? বাকিটা আল্লাহ ভরসা, ঠিক আছে? আর অল্টারনেটিভ কোয়েশ্চেন তো থাকবেই, অল্টারনেটিভ কোয়েশ্চেন থাকবে। আর দ্বিতীয় কথা হলো যে আপনার যদি কঠিন কিছু দেয়, কঠিন কিছু দেয়, তাহলে লেখা থাকবে, বলেই দিবে, ওরাই বলে দিবে। ধরেন এমন একটা প্রবলেম দিয়েছে যেটা আপনার ধরাটা কঠিন, ওরা অনেক সময় বলে দিবে যে আপনি এটা 496 অনুযায়ী একটা জামিনের পিটিশন করেন, ঠিক আছে? সো এগুলো নিয়ে আর প্যারা খাওয়ার দরকার নেই। এটা তো অনেক ধারা ভাই, অত তো আর দেওয়া সম্ভব না। তবে দুই একটা হয়তো বা আমি এই, যখন আমি এটা দিব তখন দেখি দুই একটা দিয়ে দিব না, ইম্পর্টেন্ট কয়েকটা আর কি। ওকে, এবার দেখেন অব্যাহতির দরখাস্ত। এটা খুব সহজ, এটা একবার পরীক্ষায় আসছে, এটাও একটা কোর্ট প্র্যাকটিসের পার্ট, একটা শিক্ষানবিশের কিন্তু খুব কমন একটা পার্ট এটা, তাই না? এখন আপনাকে যাচাই করা হয় যে আপনি আসলে কোর্ট প্র্যাকটিস কতটুকু করেছেন, অনেক সময় যাচাই করার জন্য এরকম প্রশ্ন একটা দিতে পারে। তো মনে রাখবেন, ম্যাজিস্ট্রেট কোর্টে অব্যাহতি কততে? ম্যাজিস্ট্রেট কোর্টে কততে? 241-এর এ। আর দায়রা আদালতে কততে? 265-সি। এইটাও ওই জামিনের পিটিশনের মতোই। অর্থাৎ যদি আপনার ডিসচার্জ, হ্যাঁ পাশ করা যাবে না কেন, কে বলেছে? এইগুলো হচ্ছে মানদত্তার আমলের কথাবার্তা, ড্রাফটিং না দিয়েও পাশ করা যায়। তো কিন্তু যদি এমন হয় যে অল্টারনেটিভ কোয়েশ্চেন আপনি পারেন না, ঠিক আছে, তাহলে কি হবে? ওকে, আচ্ছা খেয়াল করে দেখেন তাহলে, এই 241-এর এ, 265-এর সি। আচ্ছা যদি এমন হয় যে 302 ধারার মামলায় ডিসচার্জ চাইতে পিটিশন লিখতে বলেছে, ডিসচার্জ পিটিশন লিখতে বলেছে, তাহলে কার কাছে করবেন? বা 326 ধারার মামলা, ওই একই। এটা কিন্তু ইসের মতো, খেয়াল করে দেখেন, জামিনের মতোই কিন্তু এটা খেয়াল রাখতে হচ্ছে। এটা ওই যে 265-সি অনুযায়ী সেশন জাজের কাছে, রাইট? আবার ধরেন 323-এর ডিসচার্জ, 323-এর ডিসচার্জ, বা ধরেন 406-এর ডিসচার্জ, 406-এর ছোটখাটো মামলা আর কি, হ্যাঁ, 406-এর ডিসচার্জ, বা ধরেন 378-9-এর ডিসচার্জ, এগুলো ছোটখাটো মামলা যেগুলোর বিচার কোন ম্যাজিস্ট্রেট আদালত হয়, এটার ক্ষেত্রে বিচার খেয়াল রাখবেন, বিচার, বিচার খেয়াল রাখবেন। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এটা দেখে নিই। এই যে দেখেন, মুকাম লিখতেই হবে, কোনো কথা নেই, এটা একটা প্র্যাকটিস আর কি। বিজ্ঞ মহানগর দায়রা জজ আদালত, ঠিক আছে? তাহলে খেয়াল করে দেখেন, হ্যাঁ অনেক সময় অ্যাসাইন করা থাকে, 326-এর মামলাও অনেক সময় কি করা থাকে, অ্যাসাইন করা থাকে, ঠিক আছে? সেই ক্ষেত্রে অনেক সময় দেওয়া হয়, অ্যাসাইন করা থাকে। তো এখানে খেয়াল করে দেখেন, মহানগর দায়রা জজ দিলাম, মহানগরের ঘটনা। তো আপনি ওই একই রকম খেয়াল করে দেখেন, মহানগর দায়রা মামলা নাম্বার। এখন মহানগর দায়রা মামলা নাম্বার আসলো কেন? কারণ এখানে মহানগর দায়রা জজের কাছে আছে, তাই মহানগর দায়রা একটা মামলা নাম্বার পড়বে ওখানে গেলে। মামলা যখন ট্রান্সফারে মহানগরে আসে তখন ওইখানে আবার একটা মামলা নাম্বার পড়ে। আর যদি শুধু দায়রা জজ হইতো তাহলে কি হতো, মামলা নাম্বারের জায়গায় কি লিখতেন? এটা হালকা বামে সরে গেছে, খেয়াল করে দেখেন, ডানে সরেছে, মিডিলে থাকবে কিন্তু, হ্যাঁ। তো শুধু যদি দায়রা জজ আদালত হতো তাহলে সেশন নাম্বার বা দায়রা, কি বলে, দায়রা মামলা নাম্বার, ওরকম থাকতো আর কি। ওকে, এরপরে এই যে বনাম ক খ, সোজা কথা, আসামি। আর এখানে কি বিষয়, কি 265-সি অনুযায়ী অব্যাহতির দরখাস্ত। আর যদি ম্যাজিস্ট্রেট হতো একই কথা, ম্যাজিস্ট্রেট। আর এখানে হচ্ছে থানার মামলা নাম্বার থাকতো, বা জিআর মামলা নাম্বার থাকতো, যেহেতু বিচারিক পর্যায়ে চলে আসছে। আর ওই যে বাদী বিবাদী দিয়ে 265, কি বলে, 241-এ দিয়ে হয়ে যেত। বাকি এই যে যেহেতু আইন মান্যকারী হ্যান ত্যান, ওই বাকি কথা যেরকম থাকে আর কি, ঠিক আছে? এবং আপনাকে কি বলে, মানে অহেতুক হয়রানি করার জন্য মামলা হয়েছে। ডিসচার্জে সাধারণত কি ফোকাস করতে হয় বলেন তো? আপনার জামিনের সময় যেমন জামিন পাবেন কি পাবেন না এটা ফোকাস করতে হয়, কিন্তু ডিসচার্জে কি ওইটা ফোকাস করতে হয়? ডিসচার্জে কি ফোকাস করতে হয় বলেন তো? আপনার মামলার মেরিট আছে কি নেই, তাই না?
আপনার মামলায় মেরিট আছে কি নেই, ওরকম 3-4 লাইন লিখলেই হবে, অত বেশি লাগবে না, এখানে কয়েকটা বেশি দেওয়া আছে। হ্যাঁ, কিন্তু আপনি 2-4টা মেইন পয়েন্ট দিলেই হবে। ঠিক আছে, দিয়ে তারপরে আপনি অব্যাহতির জন্য বললেন যে আমাকে অব্যাহতি দিয়ে চিরকৃতজ্ঞ থাকবেন। এরপর দরখাস্তের স্বাক্ষর যদি আসামি একাধিক হয় তাহলে 1 2 3 করে, আর যদি একজন হয় একজন, এরকম আর কি। দ্যাটস ইট। কথা কি বোঝা গেল? সেইখানে যেহেতু একাধিক ছিল তাই ওখানে 1 2 দেওয়া আছে। ঠিক আছে, এবার এই হচ্ছে ড্রাফট, একটা শিখলেই হবে, আর দরকার নেই। এখানে কি আর দরকার আছে? অব্যাহতির দরখাস্ত একটাই যথেষ্ট। ঠিক আছে, একটাই যথেষ্ট। তবে আপনারা শুধু দেখেন না, একবার একটু প্র্যাকটিস করেন তাহলে হয়ে যাবে। এবার সিভিল, সিভিলে শুধু আমরা একটা আরজি শিখবো আর একটা দরখাস্ত শিখবো, সিভিল ড্রাফটিং। হ্যাঁ, প্রশ্ন যদি ড্রাফটিং বা যেটা দেন এটার কোনো শর্ত নেই আসলে, যেটা আপনি ভালো পারবেন পরীক্ষায় ওটাই দিবেন। ড্রাফটিং ভালো পারলে ড্রাফটিং দেবেন, অবশ্যই ড্রাফটিং দিলে পারলে তো কোনো সমস্যা নেই। আচ্ছা, আরজি, আরজি দেখে ফেলি, আর একটা দরখাস্ত দেখবো, শেষ হয়ে যাবে আর কি। ওকে, আরজি মুসাবিদা, খেয়াল করে দেখি। এই এত কাহিনী দরকার নেই, ডাইরেক্ট আমরা আরজিতে চলে যাচ্ছি। কি হয় আসলে, ওই একই রকম নিয়ম, আপনার তো স্কেলিং আগেই করা থাকবে। হ্যাঁ, এইখানে ফরম নির্ধারণ কিভাবে করবেন বলেন না, যে খুব সহজ, মানে সিভিলে তো আরো সোজা। বিজ্ঞ প্রথম সহকারী জজ আদালত দিয়েছি, দেওয়ানি মামলা নাম্বার কি পড়বে এখানে বলেন তো? এখানে তো নাম্বার পড়বে না, তাই না? আমার তো প্রথম দরখাস্ত, নাম্বার পড়বে না। এবার ক বাদী আর খ, ক বাদী আর খ কি দেন, বিবাদী, সোজা কথা, নাম ঠিকানা লিখবেন। এইবার আপনার বিষয়তে কি লিখবেন বলেন তো? এইবার কিন্তু কাহিনী আছে, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 এবং 42 ধারায় মামলা। আর যদি আপনি 8 আর 42 না লিখে অন্য কিছু লেখেন, দলিল বাতিল লেখেন, তাহলে কোনটা লিখবেন? যদি দলিল বাতিল লেখেন কোনটা লিখবেন? যদি 9 ধারা লেখেন 9 ধারা, যদি দলিল সংশোধনের মামলা করেন সংশোধনের মামলা, যদি পারপিচুয়াল ইনজাংশনের মামলা ইনজাংশনের মামলা। ভেরি সিম্পল, মানে কোনো প্যারা নেই, সোজা কথা। বিষয়তে এসে এটা লিখবে। ওকে, এরপরে কি লাগবে বলেন তো? এরপরে কি লাগবে কে বলতে পারে? আমরা যে ফরম নির্ধারণ করব এর জন্য কি লাগে বলেন তো? ফরম তো আর আসলেই পাওয়া যায় না, তাই না? কি লাগে? হ্যাঁ, ভেরি গুড। এরপরে তায়েদাত মূল্য, তায়েদাত মূল্য, অর্থাৎ যদি পরীক্ষায় দেওয়া থাকে, পরীক্ষায় একটা প্রবলেম দিয়েছে, সেই পরীক্ষায় দেখা গেল যে 20 লাখ টাকার মূল্যমানের একটা প্রপার্টি নিয়ে ডিসপিউট অ্যারাইজ হয়েছে, সেটা নিয়ে সত্য ঘোষণা মামলা করতে বলেছে। আচ্ছা বলেন তো তখন ফরম কি হবে? আমরা তো লিখলাম সহকারী জজ, তখন কি আপনি এটা লিখতে পারতেন? তখন কি লিখতেন 20 লাখ টাকার জন্য? তখন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ লিখতে তো। সিনিয়র, রাইট, 20 লাখ টাকার জন্য বলে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ। যদি 1 কোটি টাকার মূল্যমানের মামলা দিত, 1 কোটি টাকা, তখন ফরম কি দিতেন? আর বাকি সব একই থাকতো, বাকি সব একই থাকতো। ওকে, এরপরে বিনীত নিবেদন বাদী পক্ষে, প্রথমে 1 2 3-এ বাদী বিবাদীর পরিচয় দেবেন। 1 2-এ কি করবেন? বাদী বিবাদীর পরিচয় দিবেন, সোজা কথা। এরপরে আপনার সাথে যা ঘটেছে প্রশ্নই দেওয়া থাকবে, প্রশ্ন থেকে তুলে নেবেন, প্রশ্ন থেকে তুলে দেবেন। দেখেন আমি 8 আর 42 ধারা বলছি, তাহলে 8 আর 42 ধারা শর্ত আপনারা জানেন নাকি জানেন না বলেন তো? জাস্ট ওই 3-4 করে ওই শর্তগুলো একটা একটা করে লিখে দেবেন। আপনার এগুলো কিচ্ছু পড়ার দরকার নেই, বই থেকে 1 লাইনও পড়ার দরকার নেই। শুধু সাহস করে কি করবেন, 8-এ কি কি শর্ত লাগে, 42-এর কি কি শর্ত লাগে, শর্তগুলো এর মধ্যে ঢুকায় দেন। পারবেন না? অত মাস্টারি করার দরকার নেই, 3-4টা লাইনের বেশি লেখার কোনো প্রয়োজন নেই। মেন কথা, 42-এ মামলা করতে হলে কি দেখাতে হয়? আপনার লিগাল স্ট্যাটাস, লিগাল ক্যারেক্টার দেখাতে হয় না? আর 8-এ কি দেখাতে হয়? সত্য আছে, তো ওইটুক বলে দেন যে পৈতৃক সম্পত্তি, হয়ে গেল, কাহিনী শেষ। আর যদি 9-এ মামলা করতেন কি দেখাইতেন বলেন তো? 9-এ মামলা করলে আমি দীর্ঘদিন দখলে আছি, তাই না? তাই তো। আবার যদি আপনি নিষেধাজ্ঞা চাইতেন তাহলে কি দেখাতেন? স্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রে কিন্তু আপনার দেখাতে হতো আপনি মালিক, এবং দেখাতে হতো যে আপনি হুমকিতে পড়েছেন, এই জমি দখল করে নিতে চাচ্ছে, ফ্রেশ জমি, ওটুকু লিখলেই হয়ে যেত। আর কিছু গদ আছে, আরজির গদ কি বলেন তো? ওইটা কিন্তু একদম গদ, যে এই আদালতের কি আছে, এখতিয়ার সম্পূর্ণ আদালত, বিচারিক এখতিয়ার আছে, তারপরে তামাদি দ্বারা বাড়িত না, আইনগত ভাবে কোনো বাড়িত না, এইগুলো কি গদ। এরকম গদ 3-4টা এমনিতেই লিখতে পারবেন। তাহলে 1 আর 2-এ কি বাদী বিবাদীর পরিচয়, 3-4-এ লিখবেন কি ওই যে ধারার মামলা সেই ধারার এলিমেন্ট লিখবেন 2টা 3টা, তাহলে কয়টা হয়ে গেল? 4টা 5টা হয়ে গেল। এরপরে লাস্টের দিকে কিছু গদ থাকে,
যে এই আদালতের আর্থিক এখতিয়ারের মধ্যে আছে, এই আদালতের আঞ্চলিক এখতিয়ারের মধ্যে আছে, এখানে তামাদি বাড়িত না, এই লেখা যায় না এগুলা? এগুলো হচ্ছে গদ। এই যে দেখেন, এখান থেকে গদ গুলো, এটা বিচারিক এখতিয়ার আছে, ব্যাস হয়ে গেল। এরপরে কি? এরপরে সরাসরি প্রেয়ার। এরপরে প্রেয়ার আপনি ক খ করে দিতে পারেন যে কি কি প্রেয়ার চাচ্ছেন, অথবা আপনি একবারও লিখে দিতে পারেন। আপনি যেহেতু এখানে সত্য ঘোষণা চাইছেন, দখল চাইছেন এবং খরচ চাচ্ছেন, এবং আপনার হুজুর আজ যা যা দিতে মন চায় সব চাই দিতে পারেন। কথা বোঝা গেল? এই বলেন, আর জি এখনই লিখতে পারবেন না? একবার শুধু নিজে আমার এই লেকচারটা দেখে দেখে একবার লিখবেন, এইটুকু আপনাদের কাজ। একবার একটু কষ্ট করে লিখবেন, একবার লেখার পরে দেখবেন আপনি নিজেই, আর কোনো ঝামেলা নেই, আপনি নিজেই পারতেছেন। প্রথমবার একটু শান্ত মনে বসবেন, একটু ফুল কনসেন্ট্রেশন দিয়ে অন্তত 2-3 ঘন্টা একবার ড্রাফটিং এর জন্য সেট করবেন। দেখবেন একবার সেট করলে এরপর যে কোনোটা লিখতে পারতেছেন, কারণ আপনার এখানে কোনো মাস্টারই দেখা হবে, আপনি ফরম্যাট ঠিক রাখতে পারছেন কিনা এইটুকু। ওকে, আচ্ছা, এখন যদি আমরা বলি এরপরে ল্যান্ড, এটা ল্যান্ড, তাহলে ল্যান্ডে কি তফসিল সৌদ দিয়ে আসবে না? যেহেতু ল্যান্ড, আসবে কিনা? আরেকটা বিষয় কই গেল? এই যে সত্য পাঠ, বলেন আরজি এবং জবাবের সাথে কি থাকে? আরজি এবং জবাবের সাথে কি দিতে হয় মনে আছে? প্লিডিং এর চ্যাপ্টার, ভেরিফিকেশন, সত্য পাঠ। উপরে যা লিখেছেন সব সত্য লিখেছেন, সত্য পাঠকারী স্বাক্ষর। তার মানে যিনি এই আরজি দাখিলের জন্য আসলো তিনি। ঠিক আছে, এই হলো আমাদের আরজি। এখন যদি আমি আপনাদেরকে বলি যে এসআর একটা 9 ধারার মামলা লেখেন, 12 ধারারটা লেখেন, 31 ধারারটা লেখেন, ঠিক আছে, 39 ধারারটা লেখেন, 42 ধারারটা লেখেন, আপনার লেখার দরকার নেই কিন্তু। কিন্তু যখন 42 ধারা বা 39 ধারা লিখবেন আরজিতে, তখন কি লিখবেন যে প্রতিপক্ষ ভূমিদস্যু? মানে আপনি দলিল বাতিলের ক্ষেত্রে কি ওটা হ্যাঁ, যদি জমি নিয়ে দলিল করে, ভুয়া দলিল করে, তাহলে লেখা যায়। কিন্তু আপনি ধরেন একটা চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন, পারফরমেন্স, তখন কি? তখন আপনি লিখবেন ওই যে চুক্তির শর্তগুলা, ওই শর্তগুলো এর মধ্যে ইনপুট করবেন। পারা যাবে না? কিন্তু এটা বসে বসে আর অত কষ্ট করার দরকার নেই, শুধু একটু বুদ্ধি রাখবেন মাথায়, পরীক্ষায় আসলে ওভাবে সেট করে দিলে হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, এবার আমরা দরখাস্তে চলে যাই। দরখাস্তের সাথে লাস্টে কি দিতে হয়? আরজিতে সত্য পাঠ, আর দরখাস্তের লাস্টে কি দিতে হয় মনে থাকবে? অ্যাফিডেভিট, হলফনামা, রাইট? হলফনামা। এই দরখাস্ত ক্ষেত্রে খেয়াল রাখবেন, দরখাস্ত হচ্ছে যখন আপনি লিখবেন, সিউইতে লিখবেন, তখন কিন্তু প্রথমে 1-2টা পয়েন্ট আগে মামলা সম্পর্কে লিখবেন। আচ্ছা বলেন তো, দরখাস্ত কি হুট করে আসে নাকি মামলার ভিতর থেকে আসে? একটা মামলার পরিপ্রেক্ষিতে আসে না? আপনি বলছেন আমাকে অস্থায়ী নিষেধাজ্ঞা দাও, তো অস্থায়ী নিষেধাজ্ঞা তুমি কিসের মধ্যে চাচ্ছ? তাহলে 1-2 লাইন মামলা সম্পর্কে লিখতে হবে না দরখাস্তই? আবার আপনি বলছেন যে আমার আরজি জবাব সংশোধন করে দাও, তো তুমি কোথা থেকে আসলে সেটা বলতে হবে না? তো এইটা একটু মাথায় রাখবেন। আমরা দেখি একটা আরজি সংশোধনের দরখাস্ত কেমন করে করতে হয়। একটা দরখাস্ত দেখলে সব পারা যায়, একটু খেয়াল করে দেখেন। বিজ্ঞ দ্বিতীয় সহকারী জজ আদালত, জেলার নাম, এটা যে কোনোটা আসতে পারে। এখানে দেওয়ানি মামলা নাম্বার পড়ে, স্যার বলেন তো এখানে কেন নাম্বার পড়লো? এখানে কেন নাম্বার পড়েছে কে বলতে পারে? এখানে নাম্বার পড়েছে এই কারণে, কারণ কি? কারণ অলরেডি মামলা আছে নাকি নেই? দরখাস্ত কখন হয়? মামলা থাকলে হয় নাকি না থাকলে হয়? মামলা অলরেডি আছে, এইটা কিন্তু এখানে সরে গেছে। হ্যাঁ, আপনারা কিন্তু আপনারা বুঝেছেন এইগুলো কি হচ্ছে, আমার ফরম্যাটের কারণে কি হয়েছে, সরে গেছে। আপনারা কি এইভাবে লিখবেন নাকি আপনারা এইভাবে লিখবেন ওই যে বাদী বিবাদী যেভাবে লেখে? তাহলে আরজি সংশোধনের দরখাস্ত, এই যে আরজি সংশোধনের দরখাস্তের জন্য মামলা আবেদন করে কে? আরজি সংশোধনের দরখাস্ত আবেদন কে করবে? বাদী করবে, তাই না? আর যদি বলতো জবাব সংশোধন, তাহলে কাকে নিয়ে আসতেন? জবাব সংশোধন বললে বিবাদী করতো। ওকে, তাহলে বাদী, আর ও হচ্ছে বিবাদী, হচ্ছে অপর পক্ষ এই ক্ষেত্রে। এবার বিষয় কি? এই যে বিষয় এইখানে কিন্তু সবসময় বদলে যাবে। যদি অস্থায়ী নিষেধাজ্ঞা চাইতেন তাহলে কোথায় বদলাইতো? এইখানে বদলে যেত। যদি আপনি চাইতেন হচ্ছে অ্যাটাচমেন্ট বিফোর জাজমেন্ট, রায়ের পূর্বে ক্রোক, এইখানে বদলে যেত, রাইট? রায়ের পূর্বে ক্রোক। তারপরে আর কি আছে? যে কোনো, যদি বলতে রিজেকশন অফ প্লেন্ট, একটা আরজি খারিজের দরখাস্ত, পারতেন এইখানে এসে চেঞ্জ হতো। আর কোথায় চেঞ্জ হতো জানেন? আর কোথায় চেঞ্জ হতো বলেন তো? এই শর্তগুলোর মধ্যে। তবে 1 আর 2 কি সম্পর্কে লিখবেন বলেন তো? 1 আর 2 কি সম্পর্কে লিখবেন? বা 1 নাম্বার অন্তত, অন্তত প্রথম লাইনটা কি সম্পর্কে লিখবেন? আপনার মামলাটা কি নিয়ে সেটা লিখবেন। মামলাটা কি নিয়ে হয়েছে?
অর্থাৎ সূত্রে বর্ণিত যে মামলাটা ওটার কথা বলবেন যে আমার বিরুদ্ধে এই মামলা বা আমি এই মামলা দায়ের করেছি। বিবাদী হইলে এই মামলা হয়েছে, বাদী হইলে এই মামলা হয়েছে। এরপরে মামলাটা কোন পর্যায়ে আছে সেটা বলতে পারেন, কোন পর্যায়ে আছে। কারণ সংশোধনের ক্ষেত্রে এই যে রিজেক্ট কি বলে প্লিডিং অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে কোন পর্যায়ে আছে এটা একটা ইম্পর্টেন্ট লাইন না, কোন পর্যায়ে আছে। অর্থাৎ আপনার একটু জিনিস খেয়াল করছেন, ওই যে রুলের যে কন্ডিশন সেই কন্ডিশনে কিন্তু এখানে লেখা। এরপরে আপনি বলেন যে আপনার কি সমস্যা হয়েছে, আপনি বলছেন যে 8 পৃষ্ঠায় 2 নম্বর প্যারা হাবিবুর রহমানের জায়গায় হামিদুর রহমান হবে, এই তো হয়ে গেল। অনেকে অনেক কঠিন করে ড্রাফটিং লেখে, দরকার নেই তো ভাই, আপনার এখানে ফরম্যাট দেখতে চাইবে। সো তফসিলে 20 শতকের জায়গায় 10 শতক হয়ে গেছে, হয়ে গেল ওই একটা লাইন, এখানে ক খ দিয়ে বা শুধু একটা দিয়ে বলবেন ভাই আমার এটা চেঞ্জ করে দেন সোজা কথা। এবং এর কারণে কি হবে না, এর কারণে অপর পক্ষ কোনো ক্ষতিগ্রস্ত হবে না, সেই সব লাইনও এখানে তুলে ধরতে পারে। কারণ যেহেতু এটা আর যে সংশোধন, আপনি চাইলে ওইসব লাইনও এখানে তুলে ধরতে পারেন যে প্রতিপক্ষ কোনো ক্ষতিগ্রস্ত হবে না, তার কোনো অসুবিধা হবে না, এইসব। আচ্ছা, যদি বিবাদী দরখাস্ত করতো এটাকে চ্যালেঞ্জ করে, একটা পিটিশন দিয়ে বললো যে আরজি সংশোধনের দরখাস্তটাকে চ্যালেঞ্জ করো, তাহলে বিবাদী কি বলতো বলেন তো? বিবাদী কি গ্রাউন্ড বলতো? একই রকম থাকতো, শুধু বিবাদী বলতে কি জানেন, যে মামলার প্রকৃতি বদলে যাচ্ছে, তাই না? এই দরখাস্ত করা হয়েছে কিসের জন্য, আপনার একটা আপত্তি দিতে বললো, তখন আপনি পারতেন না? ওকে, অর্থাৎ এইটার বিরুদ্ধে আপত্তি, তখন আপনি বলতেন মামলার ক্যারেক্টার বদলে যাচ্ছে, সেসব বিষয় আর কি, বিলম্ব হবে, হ্যাঁ, প্রাথমিক কোর্টে আসে নাই, এই সব কথা দিয়ে আপত্তি এরকম বলতে পারে যে এরকম একটা দরখাস্ত লেখো এবং সাথে বিবাদীর আপত্তি লেখো 5টি, লেখা যাবে ওই যে আরজি জবাব কখন সংশোধন করা যায় কখন করা যায় সেগুলো আপত্তি। এই তো, আমার এই দরখাস্ত মঞ্জুর করেন, এবার কি আসবে বলেন তো? এবার আমাদের হলফনামা আসলো ফাইনালি। ওকে, হলফনামা ব্লাঙ্ক রাখবেন, কিচ্ছু দরকার নেই, ড্যাশ 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 আমি অমুক অমুক অমুক, একদম একটা হলফনামা মুখস্থ করে বারবার প্র্যাকটিস করবেন একটা। এই যে এইটুক না লিখলেও হয়, অনেক সময় এইটুক দিয়েও ছেড়ে দেয় অনেকে, ঠিক আছে? কিন্তু আপনি একটা হলফনামা লিখে 5-7 বার প্র্যাকটিস করবেন, একবার একটা সত্যপাঠ কয়েকবার প্র্যাকটিস করবেন, একটা প্রেয়ার, দরখাস্তের একটা প্রেয়ার, আরজির একটা প্রেয়ার কয়েকবার লিখে প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন আপনার কন্ট্রোল চলে আসছে। ওকে, তাহলে ভয় কেটে যাবে। তাহলে আরজি সংশোধনের দরখাস্তের বিরুদ্ধে আপত্তি, আপত্তি কিভাবে দিতে হয়, ওই একই স্টাইল। এবার বিবাদী দরখাস্তকারী দেখেন, এবার দরখাস্তকারী কি হয়ে যাবে একই, সেম টু সেম বিবাদী দরখাস্তকারী, শুধু কোথায় চেঞ্জ হবে বলেন তো? এইখানে লিখবেন কি, এখানে কি সংশোধন না সংশোধনের বিরুদ্ধে আপত্তি, অর্থাৎ বিচার্য বিষয়ে আপনি লিখছেন আপত্তি, সোজা কথা। এবার আপনি এখানে কি কি তুলে ধরবেন, ওই যে মূল কথা, দরখাস্ত মেন কোথা থেকে আসলো মামলাটার কথা লিখলেন, এরপরে আপনি লিখবেন যে এটা কেন চলতে পারে না, এটা যে প্রকৃতি এবং বৈশিষ্ট্য পরিবর্তন করে ফেলতেছে, একটা দুইটা লাইন লিখলে চলবে, দরকার নেই বিলম্ব করতেছে, এই যে দেখেন অসৎ উদ্দেশ্যে করেছে, এইটা মানে আপনি যা জানেন ওই জানাটাকে এখানে একটা একটা করে লিখতে হবে। ওকে, অতএব আপনি এটাকে কি, হ্যাঁ শুধু বিষয়টা পরিবর্তন করে দিন, এটাকে চেঞ্জ করতে চাচ্ছেন। ওকে, দেন ফাইনালি হলফনামা, দরখাস্ত মানে হলফনামা দিয়ে দিবেন। ওকে, একইভাবে যদি আরজি খারিজের দরখাস্তর মুসাবিদা, এটা কিন্তু আসতে পারে পরীক্ষায়, কারণ আরজি খারিজ ব্যাপারটা খুব জনপ্রিয় একটা টপিক এখন। তাহলে পরীক্ষায় আমরা সব প্রিপারেশন নিয়ে গেলাম, সুন্দর করে লিখতে পারি, কিন্তু পরীক্ষায় দিয়ে দিল আরজি খারিজের দরখাস্ত, কোনো টেনশন আছে? সেক্ষেত্রে দেখবেন ফরাম আদালত, শোনেন, আর প্রশ্নে যদি লেখা থাকে ফরামের কথা অথবা যদি মামলার মূল্যমান লেখা থাকে, তাহলে কি ইচ্ছা মতো ফরাম দেওয়া যাবে? পক্ষদের নাম কি ইচ্ছা মতো দেওয়া যাবে না, তখন আমাদেরকে ফলো করতে হবে কি প্রশ্নে যেরকম বলা আছে। তো আমরা এখন আন্দাজে করতেছি, তো তাই আমাদের মতো করেছি, একই দেখেন আপনি যে কোনো আদালতে দিয়ে, এবার আপনি বাদী বিবাদী, এবার এবার দরখাস্তটা কে করবে বলেন তো? আচ্ছা, আরজি খারিজের দরখাস্ত কে করে? বিবাদী, ডেফিনেটলি বিবাদী করবে, তাই না? সবসময় বিবাদী করবে। এবার বিষয়টি কি লিখবেন, সপ্তম আদেশের 11 ঘ অনুযায়ী, আর আপনি যদি খ দিতে চান খ, গ দিতে চান গ, ক দিতে চাইলে ক, আপনার ইচ্ছা। এরপরে বিষয়বস্তুতে কি লিখবেন, ওই যে একটা আরজি কেন খারিজ হতে পারে 11 ঘতে, সেই কথাটা আপনি 3-4 লাইনে লিখলেই চলবে। প্রথমে মামলাটা লিখবেন, কি নিয়ে মামলা, ঠিক আছে, কি নিয়ে মামলা, এরপরে আপনি ওই যে 11 ঘতে কেন এটা খারিজ করবে সেটা লিখবেন, লিখে ফাইনালি আপনি প্রেয়ার দিবেন যে এই অনুযায়ী খারিজ খারিজ করলে চিরকৃতজ্ঞ থাকবে। আমি কিন্তু স্যাম্পল গুলো দিয়ে রাখছি যেন একবার পড়তে পারেন, হ্যাঁ, না হলে কিন্তু এগুলো আর দেখানোর প্রয়োজন। অস্থায়ী নিষেধাজ্ঞা কি বলেন তো, আলাদা কিছু হবে বলেন তো? এবার ওই যে সিউতের মধ্যে কি লিখতে হবে, যে আপনার ওই যে অস্থায়ী নিষেধাজ্ঞা গ্রাউন্ড
যেগুলো আছে, আর বাকি সব একই। দেখেন এই যে বাদী দরখাস্তকারী, বিবাদী দরখাস্তকারী, প্রতিপক্ষ, অস্থায়ী নিষেধাজ্ঞা। ঠিক আছে, এবার হচ্ছে, এবার ওই যে মূল মামলার কথা বলবেন, বলে তারপর বলবেন যে আহ এইখানে আপনি ওই যে প্রভাবশালী ব্যক্তি টেক্তি বলতে পারেন, যেহেতু হুমকি দিচ্ছে এখানে আপনি ওইসব কথা বলা যায়। এইখানে বেশি দেওয়া আছে, এত কিছু না, একবার রিডিং দিয়ে রাখবেন। এবং এই যে মামলা প্রাইম ফেসি, আদালতের এখতিয়ার আছে, আদালত এটা করতে পারে, ব্যাস, ন্যায় বিচারের স্বার্থে আমাকে কি দাও, অস্থায়ী নিষেধাজ্ঞা দাও, দেন হলফনামা। ঠিক আছে, হ্যাঁ। এবার আপনারা যদি বলা হয় যে একটা তামাদি আইনের 5 ধারা একটা মুসাবিদা করেন, একই রকম সব ঠিক থাকবে, শুধু বিষয়বস্তুর জায়গায় কি হবে বলেন তো? তামাদি আইনের 5 ধারা অনুযায়ী কি, বিলম্ব মৌকুবের দরখাস্ত। এরপরে 1-2 মামলা সম্পর্কে বলবেন, 2-1 লাইন, মামলাটা কি নিয়েছিল, কি নিয়ে মামলা, এরপরে আপনি কেন বিলম্ব হয়েছিল, ওই যথেষ্ট কারণ মনে আছে, দিয়ে লাস্টে প্রেয়ার করছে যে আমার এটা মৌকুব করে দেন। পারা যাবে। আর ফাইনালি বার কাউন্সিলের ড্রাফটিং, এটা অলরেডি আপনারা জানেন। এটা ওই যে একই নিয়ম, লেফটে কত ছাড়বেন, টপে কত ছাড়বেন, 3 ইঞ্চ, লেফটে 2 ইঞ্চ, ওই খাতা ভাঁজ করাই থাকবে, বরাবর সচিব লিখে এই ফরম্যাট, একটা ফরম্যাট ফলো করুন, যে কোনো প্রবলেম আসলে একটা ফরম্যাট, অ্যাডভোকেট জনাব অমুকের বিরুদ্ধে পেশাগত অসৎ আচরণের প্রসঙ্গে আর কি, অভিযোগ প্রসঙ্গে আর কি। ঠিক আছে, এরপরে, এরপরে হচ্ছে এই যে যথাবিধি, আমি দেখে লিখেই দিয়েছি, এই কথা লিখে এই ফ্যাক্টের জায়গায় কি লিখবেন, প্রশ্নে যা দিয়েছে তাই লিখবেন। এরপরে সে আসলে অপরাধ করেছে, শাস্তিযোগ্য অপরাধ করেছে, দেয়ারফর এই বিধি অনুযায়ী। ঠিক আছে, এই বিধি অনুযায়ী কি করা, হ্যাঁ, অ্যাপ্লিকেশনের ডেট উপরে দিতে পারেন একদম টপে, আবার হচ্ছে লাস্টেও দিতে পারেন। ঠিক আছে, এই যে এই জায়গাও দিতে পারেন। ঠিক আছে, একদম টপেও দেওয়া যায়, আবার লাস্টেও দিতে পারেন। ওকে, ওকে, এই তো নিবেদক আর অভিযুক্ত অ্যাডভোকেটের পরিচয়, অনেক সময় এখানে তফসিল লিখে অভিযুক্ত অ্যাডভোকেটের পরিচয় শব্দটা লেখা হয়, তো চাইলে এখানে তফসিল শব্দটা যুক্ত করে এটা দিতে পারেন, মানে তফসিল মানে হচ্ছে এই ব্যাপারে কিছু আলাদা বর্ণনা দেওয়া আছে। ওকে, আমি কিন্তু খুব সহজ ফরম্যাট দিয়েছি, এবং এই 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 এটা এফিডেভিটটা বা হলফনামাটা ওই আগেরটাই খেয়াল করবেন একটু, তাহলে হয়ে যাবে। ওকে, এখানে কিন্তু আমি অ্যাডভোকেটের বিরুদ্ধে কিন্তু, ঠিক আছে, আর অন্য অন্য জায়গায় কি এই কথা থাকে না কিন্তু তফসিলে, এটাও খেয়াল রাখবেন। ওকে, সো কি মনে হয় কঠিন? এই বলেন কঠিন? আপনি শুধু ফিগার আউট করেন কি কি, একটা সিআর মামলা 145-এ, একটা জামিনের পিটিশন, সেই জামিনের পিটিশন কয়েক ভাবে হতে পারে। ঠিক আছে, তারপরে হচ্ছে একটা কি বলে, একটা হচ্ছে ডিসচার্জ পিটিশন, আর একটা হচ্ছে বার কাউন্সিল অর্ডারে ড্রাফটিং। এটা তো এমনিতেই পারা যায়। 1 পেজ 2 পেজ বলে কিছু নাই, শোনা, এই জিনিসগুলো মাথায় নেওয়ার দরকার নেই। 1 পেজ 2 পেজ বলে কিছু নাই, আপনার যত পেজ দরকার তত পেজ পর্যন্ত আপনি লিখতে পারবেন। 31-এ, হ্যাঁ, 31-এও তফসিল দিতে পারেন যদি একাধিক দলিল থাকে। 31, তারপরে 39, যদি একাধিক দলিল থাকে, সে একাধিক দলিলের বর্ণনা আপনি তফসিল আকারে দেওয়া যায়, না দিলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, মনে রাখবেন আপনাদের শুধুমাত্র ফরম্যাটটা দেখবে। হ্যাঁ, বাদ দেন, সমস্যা নেই, হলফনামা কর্তৃপক্ষ না লিখলেও কোনো অসুবিধা নেই। Okay? আপনারা কি এখন বুঝেছেন? ঠিক আছে, যা বললাম এতটুকুই, এর বেশি আপাতত পেরেশানি নেওয়ার দরকার নেই, কারণ আপনারা পারবেন না, এখন সময় কম আর কি। দরখাস্ত, বার কাউন্সিলেরটা দরখাস্ত, হাইলাইটার কি কি ব্যবহার করা যাবে কি যাবে না ওইটা পরে, ওইটা নিয়ে আমরা আরেকটা লেকচারে আমরা ওইটা A to Z বলবো আর কি। হ্যাঁ, মার্কিং টার্কিং, আপাতত আজকে ড্রাফটিং বুঝেছেন কিনা? ড্রাফটিং এর পেজ না, সব পেজই পেন্সিল দিয়ে স্কেলিং করবেন, অথবা হালকা ভাঁজ করে নিবেন, হালকা ভাঁজ করে নিবেন। ওকে, কোনো প্যারা নেই। আর এইটার হচ্ছে, এই ড্রাফটিংটা কিন্তু আপনারা প্রিন্ট করতে পারবেন না, এইটা আপনাদের একটা একটা ফরম্যাট অন্তত দেখে, এই ক্লাস রেকর্ডটা দেখে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, এই ড্রাফটিং এর ফরম্যাটটা প্রিন্টেবল হবে না, এইটা শুধুমাত্র একবার প্র্যাকটিস করবেন, দেখে লিখবেন একবার, একবার, বড় জোর 1 ঘন্টা সময় লাগবে শুধু ড্রাফটিং এর ফরম্যাট, আর কিচ্ছু না। অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে হলফনামা দিবেন। ওকে।